বারান্দার গিলে লেপ্টে থাকা লতানো গাছটার নাম জানা নেই নম্রতার। লাল টুকটুকে ফুল ফুটে থাকা গাছটার নাম কি হতে পারে ভাবতে ইচ্ছে করছে না। কুঞ্জলতা, তরুলতা, মাধবীলতা টাইপ কিছু হবে নিশ্চয়ই, হলে হোক। ফুল গাছের নাম নিয়ে নম্রতার তেমন কোনো মাথা ব্যথা নেই। নাম দিয়ে ফুল বিবেচনা করাটা বোকামো। ফুল হলো সৌন্দর্যের প্রতীক, ভালোবাসার প্রতীক। ফুল দেখে আকৃষ্ট হওয়ার নিয়ম আছে, নাম জানতেই হবে এমন কোনো নিয়ম নেই। পৃথিবীর প্রায় সব ফুলই সুন্দর হয়, কিন্তু সব ফুলের নাম সুন্দর হয় না। এই যে রেড স্পাইডার লিলি নামের ফুলটির আরেকটা অদ্ভুত নাম হলো মৃতদেহ ফুল। কি আশ্চর্য! ফুলের মতো সজীব প্রাণবন্ত একটা উদ্ভিদের নাম এমন বিদঘুটে কেন হবে? ফুলের নাম শুনলেই যদি চোখের সামনে ফ্যাকাশে ভয়ঙ্কর মৃতদেহের ছবি ভেসে ওঠে তাহলে তো চলবে না। ফুলের নাম হতে হবে স্নিগ্ধ আবেগী। নম্রতার ইচ্ছে হলো ওই লাশ ফাঁসের জনককে ধরে এনে বলে, ইউ রিয়েলি নিড টু ইমপ্রুভ ইউর কমন সেন্স টাফার। কিন্তু বলা হলো না। আমাদের জীবনে সব ইচ্ছে পূরণ করার জন্য হয় না, কিন্তু ইচ্ছে শুধু ইচ্ছে করার জন্যই হয়। নম্রতার এই ইচ্ছেটাও তাই। সুতরাং ইচ্ছে পূরণের আবশ্যকতা নেই। নম্রতা ফুস করে নিঃশ্বাস ফেলল। টকটকে লাল ফুলগুলোতে আলতো আঙ্গুল ছোয়ালো। সাথে সাথেই মসৃণ শীতল এক অনুভূতি খেলে গেল ডান হাতের তালুই। ফুলগুলো কি অদ্ভুত লাল! নম্রতার মাথাতে চট করেই কড়া নেড়ে গেল এক অদ্ভুত নাম। মুহূর্তেই অপরিচিত ফুলটির নাম ঠিক ফেলল নম্রতা। আজ থেকে এই ফুলের নাম হবে রক্তফুল, ব্লাড ফ্লাওয়ার। এই ফুলের নাম শুনতেই চোখে ভাসবে থোকা থোকা তাজা রক্ত। নম্রতার উলটপালট চিন্তার মাঝে আর্তনাদ করে উঠল একজোড়া কুকুর। নম্রতা গ্রিলের ফাঁক দিয়ে নিচে তাকালো। কুকুরগুলোকে দেখা যাচ্ছে না। নিকষ কালো অন্ধকার। তিনতলার উপর থেকে কুকুরের অবস্থান টের পাওয়ার কথা নয়। কুকুরগুলো আবারও ডাকছে। আচ্ছা, এই মাঝরাতে কোনো এক গোপন কষ্টে নম্রতার মতো তারাও কি কাঁদছে? দূর থেকে ভেসে আসা ওই ডাকে কি বিষণ্ণতার ছাপ আছে? নিশ্চয়ই আছে। নয়তো তাদের আর্তনাদে অন্ধকারটা আরও একটু বিষণ্ণ আর গাঢ় লাগছে কেন নম্রতার বুক চিরে বেরিয়ে এলো আরও একটি দীর্ঘশ্বাস। হলের পাশে ঝোপের মাথায় দুই একটা ঝিঝি পোকা নির্বিকার আলো ছড়াচ্ছে। নম্রতার বিষণ্ণ চোখে তাদেরকে হঠাৎই আকাশ থেকে খসে পড়া জীবন্ত তারা বলে বোধ হচ্ছে। সেগুলো যেন আকাশব্যাপী ছড়ানো ছিটানো তারক ফুলের মালা। নম্রতা এক সমুদ্র বিষণ্ণতা নিয়ে আকাশের দিকে তাকালো। তার চোখে রাজ্যের কান্না। বেশ কিছুক্ষণ চাঁদহীন আকাশের দিকে তাকিয়ে থাকার পর নম্রতার মনে হলো তার আর বাঁচতে ইচ্ছে করছে না। এক বুক অসহায়ত্ব নিয়ে জীবনের চাকাটা ঘুরতে চাইছে না। এবার তার বিশ্রাম চাই, আদর মাখা বিশ্রাম। কাছাকাছি কোথাও আবারও ডেকে উঠল সেই জোড়া কুকুরের দল। নম্রতা চোখ নামিয়ে আবারও নিচের দিকে তাকালো। কুকুরের তীক্ষ্ণ আর্তনাদের সাথে মিলেমিশে ঘড়িতে 12 ঘন্টা বাজল। সেই সাথে বাজল মৃদু মেসেজ টোন। নম্রতা ক্লান্ত চোখে ফোনের দিকে তাকাতেই চোখে মুখে বিস্ময় খেলে গেল। নোটিফিকেশনে আরফান আলম নামটা চোখ পড়তেই নিজ দায়িত্বে কুঁচকে গেল ভ্রুজোড়া। আপনি এখন কেমন আছেন? কাল রাতে দেওয়া অতগুলো উল্টোপাল্টা মেসেজের পর আরফান যেচে পড়ে নখ দিয়েছে ভাবতে বিস্ময় ছড়িয়ে পড়ল নম্রতার চোখে মুখে। নম্রতা কয়েক সেকেন্ড চুপ করে দাঁড়িয়ে থেকে বেসরয়ে শুয়ে উত্তর দিল, ঠিক আছি, আপনি? আলহামদুলিল্লাহ। আরফানের এমন উত্তরের পর বলার মতো কিছু খুঁজে পেল না নম্রতা। কি বলবে, কি বলা যায় সব ভাবতে ভাবতেই আরফান লিখল, আপনাকে ওই অবস্থায় ফেলে আসার জন্য দুঃখিত। আমার খুবই গুরুত্বপূর্ণ কাজ ছিল। দিনের ওই সময়টাতেই ব্যক্তিগত মানুষগুলোকে একটু সময় দেওয়ার চেষ্টা করি। সরি অ্যাগেইন। নম্রতা নিজের মনে হাসল। হুট করেই প্রশ্ন করে ফেলল, প্রিয় মানুষটিকে ভীষণ ভালোবাসেন তাই না? মেসেজ সিন হলো কিন্তু উত্তর এলো না। নম্রতা নিজের ভুল বুঝতে পেরে খানিকটা অপ্রস্তুত হলো। তাড়াহুড়ো করে লিখল, সরি, এভাবে আপনার পার্সোনাল বিষয়ে প্রশ্ন করাটা উচিত হয়নি আমার। ইটস ওকে। প্রশ্নটা ততটাও ব্যক্তিগত ছিল না। তাকে আমি ভীষণ নয়, হয়তো তার থেকেও বেশি ভালোবাসি। এর জন্য তার বরাদ্দ সময়টুকু এক বিন্দু অন্য কাউকে দিতে সাহস পাই না। পাছে রেগে যায় না বা কষ্ট পায়। বয়োজ্যেষ্ঠরা বলে মেয়েদের রাগ নাকি সাংঘাতিক। আমি সাংঘাতিক রাগে ভস্ম হতে যাই না। কালো মেঘে ডুবে থাকা নম্রতার মনটা একটু নড়ে চড়ে উঠল। ভালোবাসা নামক অনুভূতিটা এত অদ্ভুত কেন? ভালোবাসার ছোট্ট একটা গল্প শুনলেও এত সুখ সুখ অনুভূতি হয় কেন? বুকের কোথাও একটা তীক্ষ্ণ ঈর্ষা জাগে, আবার সেই মনই মিষ্টি আনন্দ নিয়ে প্রার্থনা করে বেঁচে থাকুক ভালোবাসা, সুখে থাকুক ভালোবাসাবাসীর মানুষগুলো। কি আশ্চর্য এই নিয়ম, কি আশ্চর্য এই মন! নম্রতার ছোট্ট শ্বাস টেনে নিয়ে উত্তর দিল, কথাটা খুব একটা মিথ্যে নয়। মেয়েদের রাগ সত্যি সাংঘাতিক, তবে তারা বিনা কারণে রাগ করে না। রাগের পেছনে শক্ত কোনো কারণ থাকে। উপাস থেকে উত্তর এলো, তাই নাকি? পৃথিবীতে তাহলে আপনি একমাত্র নারী যার রাগের পেছনে কোনো কারণের প্রয়োজন হয় না।
অযথা রণচণ্ডী রূপ নিয়ে ঝামেলা বাঁধিয়ে ফেলেন। আরফানের মেসেজে কপাল কুঁচকে গেল নম্রতার। বিরক্তি নিয়ে বলল, ঝামেলা বাঁধিয়ে ফেলি মানে কি? আপনি কি মাঝরাতে ঝগড়া করার জন্য নক দিয়েছেন আমায়? আরফান যেন বেশ বিস্মিত হলো, বলল, ঝগড়া? আর আমি ঝগড়া করি না তো। সত্যটা বললাম, ঝগড়া করাটা আপনার স্বভাব, আমার নয়। আপনি অসহ্য একটা মানুষ। আমি কখনোই অযথা ঝগড়া করি না। আপনি সেই কালপ্রিট যে প্রথম থেকে আমায় বিরক্ত করছেন। ওসব ছাড়ুন। অনাধিকার চর্চা না হলে একটা কথা বলি, নিষাদকে ভালোবেসে খুব একটা সুখী আপনি হবেন না। আপনি বরং তাকে ভুলে যাওয়ার চেষ্টা করুন। আরফানের মেসেজ দেখে বেশ অবাক হলো নম্রতা। লিখল, আপনি অনুমতি চাইলেন ঠিক, কিন্তু অনুমতি দেওয়ার মতো সময়ই দিলেন না। আর নিষাদে কি সমস্যা আপনার? কোনোভাবে আপনি ভিলেন হওয়ার চেষ্টা করছেন না তো? এমনও হতে পারে নিষাদের বিয়েটির কথা আদৌ হচ্ছেই না, অথচ আপনি বাংলা সিনেমার ভিলেনদের মতো কথা বাড়াচ্ছেন। সব সময় উল্টো বোঝাটা নিশ্চয়ই আপনার জন্মগত রূপ। আজব কথাবার্তা। আপনাদের মধ্যে কথা বাড়িয়ে আমার কি লাভ? আমি আপনার ভালোর জন্যই বলছিলাম। বলার পর বুঝতে পারছি বলাটা উচিত হয়নি। আল্লাহ হাফেজ। মেসেজটা সেন্ড করে ফোনটা বিছানায় ছুঁড়ে ফেলল আরফান। পুরো ব্যাপারটাই ঘটল নিঃশব্দে। কোথাও কোনো রূপ শব্দ হলো না। ফোনের কোনো প্রকার ক্ষতি হয়েছে বলেও মনে হলো না। ঘরের পরিবেশ রইল আগের মতোই নিস্তব্ধ, শীতল। হুট করে রেগে যাওয়ার স্বভাব আরফানের নেই। চোখের সামনে ভয়ানক কিছু ঘটে গেলেও রাগ হয় না আরফান। কিন্তু এখন রাগ লাগছে। নিজের উপর প্রচণ্ড রাগে মাথা ফেটে যাচ্ছে। বিকালে মেয়েটার এহেন দুর্দশা দেখে সত্যি খুব মায়া হচ্ছিল আরফানের। তাই ভেবেছিল মেয়েটাকে একটু সাবধান করা যেতে পারে। কতই আর বয়স হবে মেয়েটার, 22 অথবা 23। কিন্তু মেয়েটা তো ধানি লঙ্কা, সবসময় উল্টো পাল্টে এক্সকিউজ লাগানোর চেষ্টা করে আরফানের গায়ে। আরফান ভাবনার মাঝেই মেসেজ টোন বাজলো। নম্রতার মেসেজ। আল্লাহ হাফেজ, পরে বলুন। আগে আপনার বন্ধুর নাম্বারটা দিন, তাহলেই বুঝবো আপনি স্টোরি সিক্রেট করছেন নাকি কিনা। নম্রতার মেসেজে আবারও মেজাজ চটে গেল আরফানের। স্টোরি ক্রিয়েট করছে মানে কি? এই মেয়ে তাকে ভাবেটা কি? আরফান রাগের পারদ তরতর করে বাড়ছে। নম্রতার আইডিকে ইগনোরে রেখে দিয়ে গাল ফুলিয়ে শ্বাস ছাড়ল আরফান। মেয়েটাকে ব্লক করা যাবে না। আরফান যে রেগে আছে তা ওই অদ্ভুত মেয়েটাকে বুঝতে দেওয়া যাবে না। বোকারা হুটহাট রেগে যায়। আরফান কখনোই বোকাদের দলে পড়ে না, ভবিষ্যতেও পড়বে না। আরফান ফোন রেখে ল্যাপটপটা কোলে তুলে নিল। কাজে মন বসছে না। মেজাজ খারাপ ভাবটা কিছুতেই কাটানো যাচ্ছে না। রাগ আর জেদগুলো দলা পাকিয়ে মস্তিষ্কে তীক্ষ্ণ ব্যথা তৈরি করছে। আরফান দ্রুত সিদ্ধান্ত নিল এই উদ্ভট ঝামেলাপূর্ণ মেয়েটার সাথে কথা বলা তো দূর, তাকে নিয়ে এক রত্তিও ভাববে না। বেশিরভাগ মানুষই ভাবনা আর কাজ দুটো গুলিয়ে ফেলে। শুরু থেকে শেষ পর্যন্ত পরিকল্পনা মাফিক টিকে থাকতে পারে না। কিন্তু আরফান পারে। তার ভাবনা এবং কাজ একই গতিতে চলে। সুতরাং নম্রতা নামক অতি অদ্ভুত মেয়েটার সাথে যে আরফানের ভবিষ্যৎকালে কোনোরূপ কথা হবে না, তাতে আরফান মোটামুটি নিশ্চিত, চিন্তাহীন। শহরে দিগন্ত নেই। ইট পাথরে আটা বিল্ডিংয়ের শাড়িগুলোকে দিগন্ত বলা যায় কিনা বুঝতে পারছে না নাদিম। নাদিমের হাতে গিটার, কপালে চিন্তার ভাঁজ। অন্যমনস্ক মনে গিটারের তারে ওলটপালট সুর তুলে দিগন্ত বিষয়ক চিন্তায় আচ্ছন্ন হয়ে আছে সে। 2 দিন থেকে নতুন একটা টিউশনি জুটেছে তার। জেলা জজের মেয়ে। বেতনের অঙ্ক বিরাট, মাসে 10,000 তো অবশ্যই। তার সাথে ভিন্ন ভিন্ন নাস্তার ব্যবস্থা। প্রথম সুযোগে টিউশনিটা লুফে নিলেও 2 দিনের মাথাতেই বিরক্ত ধরে গিয়েছে তার। কিসব অদ্ভুত প্রশ্নে মাথা খারাপ করে দিচ্ছে মেয়েটা। কাল হঠাৎ বলছে ফসলের মাঠ দিগন্ত বিস্তৃত হয়। দিগন্ত বিস্তৃত শহরের মাঠ হয় না? এই ধরুন পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, ঢাকা শহরের বিরাট বিল্ডিংয়ের পেছন থেকে সূর্য উঠলেও কি সেটা দিগন্ত বিস্তৃত, নাকি অন্য কিছু? প্রশ্নটা শুনে নাদিম কিছুটা থতমত খেয়ে গিয়েছে। সাংঘাতিক প্রশ্ন। বিষয়টা এভাবে ভেবে দেখেনি নাদিম। সাইকোলজির স্টুডেন্টদের দিগন্ত নিয়ে এত ভাবনা চিন্তার প্রয়োজন হয় না। দিগন্ত বিস্তৃত খেলার মাঠ না পাটের ক্ষেত, তা নিয়ে ভাবার কাজ বাংলা বিভাগে ছাত্রদের হলে হতে পারে, কিন্তু নাদিমের না। সে গিয়েছে ইংরেজি পড়াতে। ইংরেজি পড়িয়ে চলে আসবে। সেখানে দিগন্ত ফিগন্ত কোথা থেকে আসছে বোঝা যাচ্ছে না। নাদিমের শতভাগ ধারণা মেয়েটা ইচ্ছে করেই নাদিমকে হেনস্থা করার চেষ্টা করছে। নাদিমকে বিব্রত হতে দেখে পুচকে মেয়েটা ভীষণ মজা পাচ্ছে। বড়লোকের মেয়েদের এই এক সমস্যা, এরা অন্যকে বিব্রত করে আলাদা একটা মজা পায়, যা মধ্যবিত্ত ঘরের মেয়েরা করে না। নাদিম ফোঁস করে নিঃশ্বাস ফেলল। সাদা শার্ট পরে চা স্টলের সামনে দাঁড়ালো রঞ্জন। গরমে ফর্সার রংটা টকটকে লাল হয়ে উঠেছে। পাতলা ঠোঁটজোড়া কিশোরী মেয়েদের মতো হাতে আঁকা সুন্দর। নাদিম অন্যমনস্ক চোখে খানিকক্ষণ তাকিয়ে রইল। রঞ্জনের মতো এমন সুপুরুষ আজকাল চোখে পড়ে না বললেই চলে।
রূপকথার রাজকুমারগুলো হয়তো রঞ্জনের মতোই হয়ে থাকবে। নাদিম হঠাৎই হেসে উঠে বলল, শালা তোরে মাঝে মাঝে মাইয়া মনে হয় আমার। তুই সত্যি পোলা তো? প্রুফ দে তো। আই হ্যাভ বিরাট সন্দেহ। দেখা দেখা। রঞ্জনের সুন্দর ভ্রুজোড়া কুচকে এলো। ভার্সিটিতে পা রাখতেই বন্ধুর এমন কথায় খানিকটা অপ্রস্তুত হলো। পরক্ষণে রাগে লাল হয়ে বলল, একদম মুখ খারাপ করবি না, বলে দিলাম। সকাল সকাল মুখ খারাপ করতে চাই না। কথাটা বলে ডান পাশের বেঞ্চটাতে আরাম করে বসলো রঞ্জন। ঘন চুলগুলো হাতে হাত চালিয়ে বলল, মামা, এক কাপ কড়া চা দাও তো, সঙ্গে 2 বিস্কুট। তুই নাস্তা করছিস? নাদিম গিটার নিরন্তর বাজনা বাজিয়ে সুর তুলে বলল, পকেটে টাকা নাই মামা। ও মামা রে, পকেটে টাকা নাই আমার। ও মামা। রঞ্জন হেসে ফেলল। আরেক কাপ চা দিতে বলে এদিক ওদিক তাকালো। কপাল কুচকে বলল, অন্তু, নম্রতা, ওরা সব কই? হারামিরা পড়তে পড়তে মরে যাচ্ছে নাকি? নাদিম পাত্তা না দিয়ে বলল, বাল পড়েছে ও। নাদিমের কথা শেষ হওয়ার আগেই কোথা থেকে ছুটে এলো ছোঁয়া। গায়ে থাকা নীল ফতুয়া কাদায় মাখামাখি, এক পায়ে জুতো, অন্য পা খালি, ডান হাতে ব্যাগ আর বাম হাতে এক পাটি ছেঁড়া জুতো। মোটা ফ্রেমের চশমাটা নেমে এসেছে নাকের ডগায়। ছোঁয়ার এমন অবস্থায় ক্ষণিকের জন্য কথা বলতে ভুলে গেল নাদিম রঞ্জন। হতভম্ব চোখে তাকিয়ে রইল। ছোঁয়া হাঁটুতে ভর করে হাঁপাচ্ছে। রঞ্জন বিস্ফোরিত চোখে চেয়ে প্রশ্ন করল, এ কি হলো তোর? এ অবস্থা কেন? ছোঁয়া জোরে জোরে শ্বাস ফেলে কিছু বলার প্রস্তুতি নিতেই চোখ মুখ কুচকে অত্যন্ত তাচ্ছিলের সাথে বলে উঠল নাদিম, এই তুই কেডা রে? যা ভাগ। ইস, কে বিশ্রী! আমার তো ঘেন্না পাচ্ছে। শেষ কথাটা অনেকটাই ছোঁয়াকে নকল করে বলল নাদিম। ছোঁয়া টলমলে চোখে একরাশ ক্রোধ নিয়ে তাকালো নাদিমের মুখে। নাদিমের মধ্যে কোনো ভাবান্তর দেখা গেল না। এর মধ্যে রাস্তাঘাট উড়িয়ে বাইক নিয়ে এসে পৌঁছালো অন্তু। বাইক পার্ক করে হতবিহ্বল কণ্ঠে বলল, এই বিশ্রী মহিলাটিকে? কথাটা বলে মুখ টিপে হাসলো অন্তু। তার সাথে হাসি ফুটলো বাকি দুজোড়া ঠোঁটেও। ছোঁয়ার রাগ যেন এবার আকাশ ছুল। মুখ ফুলিয়ে কাঠের বেঞ্চিতে বসতেই লাফিয়ে উঠল নাদিম। ওই তুই আমার লোকে বসবি না। তুই একটা অ্যালার্জি। আমি কোনোরূপ অ্যালার্জির পাশে বসতে চাই না। উঠ তুই, ওঠ শালি। ছোঁয়ার চোখ মুখ দেখে মনে হলো সে যে কোনো সময় ভ্যাঁ করে কেঁদে দিবে। তার এমনিতেই মন খারাপ, তার উপর বন্ধুদের ব্যবহারে সে মোটামুটি বিক্ষিপ্ত। তার এখন কেঁদে কেটে মরে যেতে ইচ্ছা করছে। 2-3 মিনিটের মাথায় নীরা আর নম্রতা যুক্ত হলো আড্ডায়। ছোঁয়াকে নিয়ে একটু একটু চোখ টিপাটিপি করার পর ভীষণ গম্ভীর আর সিরিয়াস হয়ে কাহিনী জানতে চাইল। ছোঁয়া কাঁদো কাঁদো কণ্ঠে যতটুকু বলল তার অর্থ এই, শাহবাগের বিশাল জ্যামে আটকা পড়েছিল তার বিশাল বাপের বিশাল পাজেরো গাড়ি। সেই গাড়িতে টানা 1 ঘন্টা বসে থাকার পর ছোঁয়ার মনে হলো সে হেঁটে হেঁটে ভার্সিটি অবধি আসতে পারবে। এটা আমরই কঠিন কোনো কাজ নয়। তাছাড়া একঘেয়েমি জীবনে খানিকটা অ্যাডভেঞ্চার হলেও মন্দ হয় না। ভাবনা মতে গাড়ি থেকে নামলো ঠিক, কিন্তু কিছুক্ষণ চলার পরই বাঁধল এক বিপত্তি। রাস্তার পাশে বাচ্চা কোলে নিয়ে হেঁটে আসছিল এক পাগলি। তার বক্ষদেশ উন্মুক্ত। বাচ্চাটা তার ক্ষুধা নিবারণে ব্যস্ত। জনবহুল একটা জায়গায় এমন বিদঘুটে দৃশ্য দেখে চোখ মুখ কুচকে এসেছিল ছোঁয়ার। খানিকটা ঘৃণা ভরে তাকিয়েছিল মাত্র, তাতেই খেপে গেল পাগলি। বাচ্চা কোলে রেখে রাস্তার পাশ থেকে একটা ইট তুলে ধেয়ে এলো ছোঁয়ার পিছু। চেঁচিয়ে বলতে লাগলো, তুই তাকাইলি কেন? খাড়া সেমরি খাড়া। সেই সাথে মা বাপ তুলে অকথ্য গালি, যার বেশিরভাগের অর্থই ছোঁয়ার অজানা। পাগলিকে ধেয়ে আসতে দেখে প্রথমে হাঁটার গতি বাড়িয়ে তারপর দিক বিদিক শূন্য হয়ে দৌড়ে পালিয়েছে ছোঁয়া। সেই দৌড়াদৌড়িতে এই কাদা মাখামাখি আর জুতো ছেঁড়া। ছোঁয়ার গোটা কাহিনী শুনে সবাই কিছুক্ষণ চোখ মুখ গম্ভীর করে বসে রইল। তারপর হঠাৎই হু হা করে হেসে উঠল সবাই। নাদিমের হাসির বহর দেখে মনে হচ্ছে সে পারলে মাটিতে গড়াগড়ি করে হাসে। নীরা হাসতে হাসতে কেঁদেই ফেলল। ছোঁয়া শুধু বোকার মতো তাকিয়ে রইল। তার আবারও কান্না পাচ্ছে, যেন তেন কান্না নয়, কান্না করতে করতে পৃথিবী ভাসিয়ে দিতে ইচ্ছা করছে। হাসাহাসি শেষ করে ছোঁয়াকে রিকশায় তুলে বাসায় পাঠিয়ে দিল রঞ্জন। রিকশাওয়ালাকে সাবধানে চালাতে বলে নম্রতার দিকে প্রশ্ন ছুড়ল, তোর প্রেম কাহিনীর কি খবর জান এমন? নম্রতা হেসে ফেলে বলল, কুত্তা আবার জানেমান বলে মায়ের খাবি। আমার প্রেম কাহিনী ঘন কুয়াশায় ঝাপসা হয়ে আছে। সব কাহিনী নিশাদ সাহেবের কাছে গিয়ে জট পাকাচ্ছে। নিশাদ সাহেবের সাথে আমার কথা হওয়াটা খুবই জরুরি দোস্ত, কিন্তু ওই ডক্টর তার নাম্বারটা দিচ্ছেই না। বিয়াদব ডাক্তার। রঞ্জন গম্ভীর মুখে বেঞ্চিতে বসলো। কপালের ভাঁজ গাঢ় হলো। অন্তু প্রশ্ন ছুড়ল, কেন? কি বলে বেটায়? নম্বর দিতে টাকা চায়? ধুর, টাকা চাইবে কেন? টাকা চাইলে তো হতোই, সমস্যাটা অন্য জায়গায়। ব্যাটার সাথে আমার যখনই কথা হয় তখনই কোনো না কোনো একটা ঝামেলা লেগে যায়। এখন তো মেসেজের রিপ্লাই দিচ্ছে না। কিছু একটা কর দোস্ত। নাদিম এতক্ষণ গিটারটা বুকের উপর রেখে বেঞ্চে লম্বালম্বি ভাবে শুয়েছিল।
নম্রতার কথায় উঠে বসল। দুর্বোধ্য হেসে বলল, রিপ্লাই কিরে, শুধু রিপ্লাই নয়, বেটা আরো অনেক কিছু দিবে। জাস্ট অপেক্ষা বন্ধু, অপেক্ষা। নাদিমের মুখের দিকে তাকিয়ে রইল চারজোড়া প্রশ্নবিদ্ধ চোখ। ঘড়িতে 5টা বাজতে আর 40 মিনিট বাকি। আরফান ক্লান্ত চোখে ঘড়িতে চোখ বুলালো। দেয়াল ঘড়ি থেকে চোখ সরিয়ে হাতের ঘড়ির দিকে তাকালো। সময়ের হেরফের নেই, পুরোপুরি 4টা 20। আরফান ছোট্ট নিঃশ্বাস ফেলে প্রেসক্রিপশনে মনোযোগ দিল। প্রেসক্রিপশন লেখা শেষ করে সামনে বসে থাকা বয়স্ক লোকটির দিকে তাকিয়ে নম্র হাসল। বৃদ্ধ লোকটির মাথায় ধবধবে সাদা চুল, চোখে মুখে তীক্ষ্ণ চিন্তার ছাপ। এয়ার কন্ডিশনার যুক্ত রুমে বসলেও কপালে কয়েক ফোঁটা ঘাম। আরফান প্রেসক্রিপশনটা ঠেলে এগিয়ে দিয়ে শান্ত কণ্ঠে বলল, রিপোর্ট খুব একটা ভালো আসেনি চাচা। এই বয়সে একটু নিয়মমাফিক না চললে চলে, তবে এখনই খুব একটা ভয়ের কিছু নেই। 7 দিনের ওষুধ দিয়েছি, ঠিকঠাক ওষুধ খান, ব্যথা কমলে ভালো, নয়তো একজন কার্ডিওলজি স্পেশালিস্ট দেখাতে হবে। অযথা চিন্তা করবেন না, তেমন কিছু হয়নি। এই বয়সে এসব স্বাভাবিক। কিছুদিন একটু নিয়মমাফিক চলুন, দেখা যাক কি হয়। আরফানের কথায় বৃদ্ধের চিন্তা কিছু কমলো বলে মনে হলো না। বয়স্ক লোকটির পাশে থাকা জোয়ান মতো লোকটি আরও অস্থির হয়ে উঠল। ছেলেটার বয়স 25-এর বেশি হবে না। চোখে মুখে একটা আদর আদর ভাব আছে। ছোট থেকে কোলে কোলে বড় হওয়া ছেলেদের মুখে ভাবটা বেশি থাকে, একটু আহ্লাদি ভাব। অল্পতেই অস্থির হয়ে ওঠায় এদের স্বভাব। আরফান কাটা কাটা চোখে ছেলেটিকে পর্যবেক্ষণ করল। ছেলেটির চোখের দৃষ্টি অস্থির। সে সেই অস্থিরতা নিয়েই প্রশ্ন করল, এনিথিং সিরিয়াস ডক্টর? ওনার অ্যাটাক ফ্যাটাক হওয়ার সম্ভাবনা নেই তো? আমি আর দাদু একা বাড়িতে থাকি, হঠাৎ অ্যাটাক ফ্যাটাক হয়ে গেলে ঝামেলা। বাবা জাস্ট খুন করে ফেলবে আমায়। আরফান ছেলেটির দিকেই তাকিয়েছিল। ছেলেটির কথা শুনতে শুনতে পুরো ভ্রুজোড়া খানিকটা কুঁচকে এলো। ছেলেটা বেশি কথা বলে। এই বয়সের ছেলেদের অযথা বকবক করা শোভা পায় না, কিন্তু এই ছেলেটাকে পাচ্ছে। ছেলেটার কথায় একটু শিশুসুলভ ভাব আছে। আরফান একটা দীর্ঘশ্বাস ফেলে চেয়ারে ঠেস দিয়ে বসলো। আরফান মেডিসিন ডাক্তার, কার কখন অ্যাটাক ফ্যাটাক হয়ে যাবে তা তার জানার কথা নয়। তাছাড়া হার্ট অ্যাটাকটা অধিকাংশ সময় আকস্মিক। কিছু কিছু ক্ষেত্রে যে সূক্ষ্ম লক্ষণ দেখা যায় না তা নয়, লক্ষণ দেখা যায়। রোগী সেই লক্ষণগুলো ঠিকঠাক বলতে পারলে অ্যাটাকের আগে কিছু একটা ব্যবস্থা নিতে পারে চিকিৎসক। তাই বলে এভাবে আগাম জানা সম্ভব নয়। আরফান ডাক্তার বলেই তো আর বলতে পারে না, অমুক সাহেব আপনি শনিবার সকাল 10টায় হার্ট অ্যাটাক করবেন, আপনার উচিত সকাল 6টায় হাসপাতালে এসে বসে থাকা, নয়তো কেল্লাফতে। বিষয়টা ভাবতেই কেমন অদ্ভুত লাগছে আরফানের। আরফান মৃদু শ্বাস টেনে বলল, তা বলতে পারছি না, তবে ওষুধগুলো ঠিকঠাক নেই। আর অযথা চিন্তা ভাবনাগুলোকে একদম লাল কার্ড দেখিয়ে দিন, ইনশাআল্লাহ এমন কিছু হবে না। বৃদ্ধ ও তার নাতির সাথে আরও কিছুক্ষণ কথা বলে তাদের বিদায় করলো আরফান। তাড়াহুড়ো করে আবারও ঘড়ির দিকে তাকালো, 4টা 30। এর মধ্যেই দরজা ঠেলে ভেতরে ঢুকলো পরবর্তী রোগী। আরফান হাতের কাছের ফাইলগুলো গুছাতে গুছাতে সামনে না তাকিয়ে বলল, বসুন প্লিজ। আগন্তুক নিঃশব্দে বসল। আরফান দীর্ঘশ্বাস ফেলে সামনের দিকে তাকাতেই অবচেতন মনটা খানিকটা চমকে উঠল। বুকের ভেতরটা পরিচিত প্রশ্নে উথাল পাথাল হয়ে উঠল। এই মেয়ের এখানে কি? আবারও নতুন কোনো এলিগেশন লাগাতে এসেছে নিশ্চয়ই। আরফান নিজের অজান্তেই প্রশ্ন করল। আপনি এখানে? নম্রতা ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, ডক্টর দেখাতে এসেছি। ডাক্তার দেখানোর মতো কি হয়েছে আপনার? দেখুন, ফাজলামো করার মতো সময় আমার হাতে নেই। ইউ মে লিভ। আরে বাইরে ভিজিট দিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে গোটা 2 ঘন্টা অপেক্ষা করে তারপর ঢুকেছি, আর আপনি বলছেন চলে যেতে? আশ্চর্য। নিন বসুন, চিকিৎসা করুন। আরফানের পুরো ভ্রুজোড়া আরও খানিকটা কুচকে এলো। নম্রতার প্রতি সে মাত্রাতিরিক্ত বিরক্ত। কাল রাতেই আরফান প্রতিজ্ঞা করেছে নম্রতার সাথে এ জীবনে দ্বিতীয়বার কথা বলবে না। ভাগ্যের নির্মম পরিহাসে আজই এমন অঘটন ঘটে গেল। নম্রতা নামের মেয়েটা একদম সামনে এসে দাঁড়িয়ে গেল। জীবনে প্রথমবারের মতো আরফানের পরিকল্পিত চিন্তা ভাবনা একদম মাছে মারা গেল। আরফানের রাগটা আবারও তরতর করে বাড়ছে। আরফান গাল ফুলিয়ে শ্বাস নিল, তারপর নিঃশব্দে টেলিফোনটা তুলে নিল কানে। মৃদু শান্ত স্বরে প্রশ্ন করল, আর কজন পেশেন্ট বাকি আছে আসার? ওপাশ থেকে ফ্যাস ফ্যাসে গলায় উত্তর এলো, ছিল কয়েকজন, তাদেরকে 8টার পর আসতে বলেছি স্যার। আরফান হালকা কেশে গলা পরিষ্কার করলো, ইতস্তত কণ্ঠে বলল, মাত্র যিনি ঢুকলেন তার কাছে অ্যাপয়েন্টমেন্ট আছে? জি স্যার, 12 নাম্বার সিরিয়াল। কেন স্যার, কোনো সমস্যা? আরফান ক্লান্ত কণ্ঠটা খানিকটা উঁচু করলো। নম্রতা শুনতে পায় এমন করেই বলল, না, কোনো সমস্যা নেই। আমি আজ আর রুগী দেখব না, বেরোচ্ছি। ওনাকে ওনার ফিসটা ব্যাক করে দাও। আসাদ অবাক হলো, বিনয়ী কণ্ঠে বলল, আচ্ছা স্যার।
আরফান টেলিফোন নামিয়ে রেখে উঠে দাঁড়ালো। চেয়ারের হাতলে থাকা অ্যাপ্রনটা হাতে তুলে নিয়ে বেরিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হতে লাগলো। নম্রতার দিকে ফিরেও তাকালো না। নম্রতা কিছুক্ষণ কপাল কুঁচকে তাকিয়ে থেকে বলল, আশ্চর্য, পেশেন্ট না দেখেই চলে যাচ্ছেন। এটা কেমন বিহেভিয়ার? আপনার রোগীদের সাথে এমন ব্যবহার করেন? রোগী যদি এখন মরে টরে যায় তার দায় কে নেবে শুনি? আরফান ভ্রু কুঁচকে তাকালো, ঘাটটা হালকা কাত করে বলল, আপনি মরে যাচ্ছেন নাকি? কই, দেখে তো মনে হচ্ছে না। নম্রতা লাফিয়ে উঠে বলল, বলছেন কি আপনি এভাবে ফ্লুয়েন্টলি আমার মৃত্যু কামনা করতে পারছেন? মানবতা বলে কিছু নেই? সাংঘাতিক। আরফান এবার চরম বিরক্ত। এই মেয়ের অ্যাকচুয়াল সমস্যাটা কোথায়? ঝড়ের মতো হুটহাট কোথা হতে আছড়ে পড়ে। আরফানের মন মেজাজকে লণ্ডভণ্ড করে দিয়ে আবার মুহূর্তে হাওয়া হয়ে যায়। খানিকটা উদ্ভট, খানিকটা আশ্চর্য। আরফান গাল ফুলিয়ে শ্বাস ছাড়ল। যথেষ্ট শান্ত কণ্ঠে বলল, দেখুন মিস নম্রতা মাহমুদ, এটা আমার চেম্বার, কোনো পাগলা গারদ বা নাট্যশালা নয়। আপনি প্লিজ আপনার ড্রামা বন্ধ করুন এবং বাড়ি যান। আপনার মিথ্যে অসুস্থতার গল্পের থেকে সত্যিকার অসুস্থ দুটো পেশেন্ট আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। ক্যান ইউ লিভ নাও? নম্রতা যেন আকাশ থেকে পড়ল। বিস্মিত কণ্ঠে বলল, আশ্চর্য, আপনি আমার সাথে এমন ব্যবহার কেন করছেন ডক্টর? আমার অসুস্থতাটা আপনার কাছে নাটক মনে হচ্ছে? বি জেন্টাল ডক্টর আরফান। আপনি তো নিজেই দেখলেন কতটা অসুস্থ হয়ে পড়েছিলাম সেদিন, দেখেননি? তারপরেও অসুস্থ অসহায় মেয়ের সাথে এমন ব্যবহার। আর আপনার কি ধারণা টাকা পয়সা গাছে ধরে? আমি টাকা পয়সা খুইয়ে ঢ্যাং ঢ্যাং করে নাটক করতে চলে আসব, তাও বেছে বেছে আপনার চেম্বারে? আপনি কি আমার প্রেমিক, নাকি আমি আপনার প্রেমে হাবুডুবু খাচ্ছি? কোনোটাই তো নয়। আপনাকে দেখার জন্য মারা যাচ্ছে এমন সাংঘাতিক ঘটনাও তো ঘটবে না। তাহলে? আরফান এবার খানিকটা নরম হলো। অ্যাপ্রনটা চেয়ারে ঝুলিয়ে রেখে ছোট্ট নিঃশ্বাস ফেলল। চেয়ার টেনে বসে সন্ধিহান চোখে তাকালো। গম্ভীর কণ্ঠে প্রশ্ন ছুড়ল, আচ্ছা, আপনার সমস্যা বলুন। নম্রতা রহস্যময় হাসল। আরফান গম্ভীর চোখ দুটো মেলে বলল, কি হলো বলুন। কথাটা বলে আরও একবার ঘড়িতে চোখ বুলালো আরফান। নম্রতা ফট করে বলল, নিশাত সাহেবের নাম্বারের চিন্তায় জ্বর উঠে গিয়েছে। মনের থার্মোমিটারে সর্বোচ্চ তাপমাত্রা ধরা পড়েছে। আপনি তার নাম্বারটা দিয়ে আমায় জ্বর মুক্ত করুন ডক্টর। আরফান ঘড়ি থেকে চোখ ফিরিয়ে অন্যমনস্ক দৃষ্টিতে নম্রতার মুখের দিকে তাকালো। কপাল কুঁচকে বলল, জি। নম্রতার কথার মূল ভাব উদ্ধার করতে আরফানের অন্যমনস্ক মস্তিষ্ক 2-3 সেকেন্ড সময় নিল। অর্থোদ্ধার করার পর চট করে উঠে দাঁড়ালো আরফান। চোয়াল শক্ত করে বলল, কি, আপনি কি মজা করতে এসেছেন এখানে? নম্রতা বেশ সিরিয়াস ভঙ্গিতে বলল, একদমই নয়, রোগ সারাতে এসেছি। যেহেতু রোগের ঔষধ আপনার কাছে, সেহেতু রোগ তাড়ানোর দায়িত্বটাও আপনার। নাম্বারের চিন্তায় রাতে ঘুমোতে পারছি না, খেতে পারছি না, প্রেশার ফল করছে, তাই ভিজিট দিয়ে নাম্বার নিতে এসেছি। এবারও দেবেন না? আরফান অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে আছে। এই মেয়ে নির্ঘাত পাগল, আর এই মেয়ের পাল্লায় পড়ে সে রীতিমতো ছাগল। একটা নাম্বারের জন্য এত কাহিনী করার কোনো মানে হয়? কি এমন সম্পর্ক নিশাদার তার? নিশাদের ইতিপূর্বে কোনো গার্লফ্রেন্ড ছিল কিনা মনে করার চেষ্টা করলো আরফান। এই মুহূর্তে মনে পড়ছে না। ছাত্র জীবনে থাকলেও থাকতে পারে, কিন্তু তখন তো এই মেয়ের নিতান্তই বাচ্চা থাকার কথা। নম্রতা আবারও একই কথা বলায় বিরক্ত কণ্ঠে বলল আরফান, আপনার ভিজিটের জন্য আমি মারা যাচ্ছি না। বারবার ভিজিট করবেন না। আপনার টাকা নিয়ে আপনি বিদায় হন। নাম্বার আমি দেব না, ব্যাস। নম্রতা নাক মুখ ফুলিয়ে বলল, আপনি তো সাংঘাতিক নির্দয় মানুষ, একটা নিষ্পাপ মেয়েকে এভাবে ঘোরাচ্ছেন। আরফান বাঁকা হাসল। টেবিলের উপর খানিকটা ঝুঁকে সে বলল, ডোন্ট বি সো সিলি মিস নিমপাতা। আপনি নিষ্পাপ হলে এই পৃথিবীতে কনভিক্টেড কোনো মানুষ থাকবে বলে মনে হয় না। সবাই নিজেকে ইনোসেন্ট বলেই দাবি করবে। নম্রতা রাগী দৃষ্টিতে তাকালো। নিম পাতা? নম্রতাকে এই ডাক্তার ফট করে নিম পাতা বানিয়ে ফেলল। নম্রতা নিজেও খানিকটা ঝুঁকে এলো টেবিলে, দাঁতে দাঁত চেপে বলল, আপনি নাম্বার দেবেন কি না বলুন। আরফান ড্যামকে আর ভাব নিয়ে বলল, দিব না। নম্রতা বুঝলো এই লোকের সাথে শক্ত হয়ে লাভ নেই। এই লোক নিদারুণ খেলোয়াড়। নম্রতাকে খুব একটা পাত্তা সে দিবে না। নম্রতার মস্তিষ্ক বিজ্ঞের মতো উপদেশ দিল, চোখ বন্ধ করে অপমান সয়ে নে নমু। বিপদের সময় অপমান গায়ে মাখতে নেই, তেল দে। এই আরশোলাকে হালকা পাতলা তেল দেয়া যেতেই পারে। বেঁচে থাকলে শোধ নেয়ার অসংখ্য সুযোগ পাবি। ডু ইট ফার্স্ট।
নম্রতা মস্তিষ্কের উপদেশ অক্ষরে অক্ষরে পালন করে আরফানের দিকে মায়া মায়া চোখে তাকালো। মনের ভিতরে এক আগ্নেয়গিরি সমান রাগ নিয়ে সে মৃদু হাসলো, ইনিয়ে বিনিয়ে বলল, আমাদের পার্সোনাল প্রবলেমগুলো এখানে টানার কি কোনো মানে হয়? একজন দায়িত্ববান পুরুষ হিসেবে এতটুকু সাহায্য তো আপনি করতেই পারেন। তাছাড়া এটা তো ফোন নাম্বারই। এমন অসংখ্য নরম কথাতেও আরফানের মন গলল বলে মনে হলো না। সে অস্থির ভঙ্গিতে বারবার ঘড়ি দেখতে লাগলো। ঘড়িতে 5:30 বাজতে তাড়াহুড়ো করে উঠে দাঁড়ালো আরফান। ব্যস্ত কণ্ঠে বলল, টাইমস আপ, আমি যেতে হবে। আমার প্রেসক্রিপশন না দিলে আমি যাব না। ভিজিট দিয়ে এসছি, বিনা পয়সায় নয়। আরফান নম্রতার দিকে তাকালো। আবারও ভিজিট করছে মেয়েটা। ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে আরফানকে সে কোটি টাকা ডোনেশন দিয়ে ফেলেছে। সহ্য। আরফান একটা কাগজ টেনে নিয়ে কিছু একটা লিখলো, তারপর নম্রতার দিকে এগিয়ে দিয়ে বলল, আই ডোন্ট ওয়ান্ট মিট ইউ অ্যাগেইন মিস নম্রতা। নম্রতা কাগজটা হাতে নিল, খুশি হয়ে বলল, মিটু। শব্দ দুটো উচ্চারণ করেই কাগজের দিকে তাকালো নম্রতা। আরফান ততক্ষণে চেম্বার থেকে বেরিয়ে গিয়েছে। সাদা কাগজে ইংরেজিতে লেখা শব্দগুলো দেখে চোখ বেরিয়ে আসার উপক্রম হলো নম্রতার। কাগজের ঠিক মাঝখানে লেখা, ইউ আর ম্যাড, আই ডোন্ট ওয়ান্ট মিট ইউ অ্যাগেন। নম্রতা প্রথমে ভীষণ ক্রুদ্ধ, তারপর আশাহত দৃষ্টিতে চেয়ে রইল কাগজটির দিকে। রাগে দুঃখে কাগজটি দুমড়ে মুচড়ে ফেলে দেওয়ার ঠিক আগ মুহূর্তে কাগজের অপর পৃষ্ঠায় থাকা 11 ডিজিটের নাম্বারটি চোখে পড়ল তার। নম্রতা খুশিতে ঝলমলিয়ে উঠল। শেষমেশ নিশাদের নাম্বারটা পেল সে। সত্যি পেল। এবার নিশ্চয়ই জবাব মিলবে। এত বছরে জমিয়ে রাখা প্রশ্নের জট খুলবে। বর্ষার শেষ, তবুও সারাদিন ব্যাপী মুষলধারার বৃষ্টি। নাদিম পাজেরো সেডান গাড়িতে বসে আছে। বৃষ্টির তোড়ে ঘোলা হয়ে আসছে উইন্ডশিল্ড। ড্রাইভার উইপারগুলো সক্রিয় করে দিয়ে হালকা কাশলো, মুখভঙ্গি গম্ভীর করে বলল, শাহবাগের রাস্তায় 2 দিন আগে গর্ত খোঁড়া হয়েছে। বৃষ্টির পানি জমে নাইলাচ্ছে কাণ্ড। গাড়ি যাবে বলে মনে হচ্ছে না। আপনার এখানেই নামতে হবে। নাদিম বিরক্ত চোখে তাকালো। বাইরে টানা বৃষ্টি। এই বৃষ্টিতে বেরোনো মাত্রই কাক ভেজা নিশ্চিত। এই চকচকে লাল পাজেরো গাড়িটা তার নয়, তার বড়লোক ছাত্রী মৌসির। টিউশনি করে ফেরার সময় একরকম জোর করেই গাড়িতে উঠানো হয়েছে তাকে। প্রথম দফায় মুখ চোখ গম্ভীর করে না হেঁকেছিল নাদিম। এসব চকমকে গাড়িতে চলার অভ্যাস তার নেই। সে মাটির মানুষ, 2-1 ঘন্টার বৃষ্টিতে কিছু হয় না। কিন্তু বড়লোক বাবার মেয়েদের মধ্যে একটা ন্যাকা ন্যাকা ভাব থাকে। এরা রিজেকশন জিনিসটা সহ্য করতে পারে না। অল্পতেই চোখ মুখ অন্ধকার করে টলমলে চোখে তাকায়। সুন্দরী মেয়েদের টলমলে দৃষ্টি উপেক্ষা করা কঠিন। নাদিমও পারেনি। এক সমুদ্র বিরক্তি নিয়ে চকচকে গাড়িতে উঠতে হয়েছে। সেই সাথে ড্রাইভার নামক উল্লুক বস্তুটির বক্রচাহনি শিকার হতে হয়েছে। বড়লোকের সুন্দরী মেয়েরা যতটা ঢঙ্গি হয়, তাদের ড্রাইভারগুলো হয় ততটাই হারামি। এদের ভাবসাব গাড়ির মালিক থেকে উঁচু। মালিকের সুন্দরী মেয়েরা নাদিমের মতো ছাল চামড়াহীন উদ্ভট ছেলেদের দিকে মায়া মায়া চোখে তাকালেই এদের ষষ্ঠ ইন্দ্রিয় দৌড়াতে শুরু করে। ওসব ছাল চামড়াহীন ছেলেগুলো হয়ে দাঁড়ায় রাজ্যের বিতৃষ্ণার বস্তু। যেন সুযোগ পেলে রাজত্ব সহ রাজকন্যা নিয়ে ভেগে যেতে পারে এসব ভণ্ড ছেলের দল। নাদিম ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল, বাইরে তো বৃষ্টি, এখানে নামলে ভিজে যাব না? এমনিতেও তো ভিজিয়ে আসতেন। সামনের রাস্তা খারাপ থাকলে আমি কি করব? পাড়ে ঢুকে ইঞ্জিন গেলে সাথে ছেড়ে কথা বলবে না। নাদিমের মেজাজ চটে গেল। সে কি ইচ্ছে করে গাড়িতে উঠেছে নাকি? যেচে পড়ে গাড়িতে তুলে এসব রং ঢং অপমানের মানে কি? নাদিম তার নিজের ক্যারেক্টারে ফিরে এলো। পেছনের সিটে গা এলিয়ে দিয়ে ড্যামকেয়ার ভাব নিয়ে বলল, অন্য কোনো রাস্তা ধরুন, শাহবাগ যাওয়ার আগে আমি নামবো না। ড্রাইভার সন্দিহান চোখে তাকালো, বিরক্ত কণ্ঠে বলল, অন্য কোনো রাস্তা চিনি না, সব রাস্তায় জল আটকে আছে। আপনাকে এখানেই নামতে হবে। আপনার ম্যাডামকে ব্যাপারটা জানান, উনি কি বলেন শুনেই নেমে যাব। ড্রাইভার ঢোক গিলল। ফ্রন্ট ক্লাসে নাদিমের দিকে কড়া দৃষ্টিতে নিক্ষেপ করে চুপচাপ বসে রইল। নাদিমকে চিন্তাহীন বসে থাকতে দেখে বাধ্য হয়ে ম্যাডামকে ফোন লাগালো। 2-1 মিনিট হু হাঁ করে চরম বিরক্তি নিয়ে গাড়ি চালাতে মন দিল। কয়েক মিনিট চলার পর নাদিম তার নিজস্ব কায়দায় বলল, ওই মিয়া, গাড়ি থামাও। ড্রাইভার কপাল কুঁচকে বলল, কেন ছোট ম্যাডাম আপনাকে হলের সামনে নামিয়ে দিতে বলছে? একটা থাপ্পড় দিয়া গাল লাল কয়রা ফেলমু। যা কইছি করো, গাড়ি থামাইতে কইছি থামাবা, ব্যাস। মুহূর্তে নাদিমের কথার টোন পরিবর্তন হয়, খানিকটা থমকে গেল ড্রাইভার। গাড়ি থামিয়ে বিস্ফোরিত চোখে তাকালো। নাদিম ভরা বৃষ্টিতে গাড়ি থেকে নামলো। জানালার কাছে টোকা দিয়ে কাঁচ নামাতে বলল। ড্রাইভার যন্ত্রের মতো গাড়ির কাঁচ নামালো। নাদিম জানালায় 2 হাত রেখে শক্ত কণ্ঠে বলল, তোর ম্যাডামকে গিয়া বলবি এইসব বাল ছেলের গাড়িতে আমি উঠি না। আর হ্যাঁ, পরের বার আমার সামনে এমন পাট দেয়াইলে জিগারের ডাল দিয়া পিটাইবা। তোর পাট ছুঁটাই দিমু একবারে।
বুঝেছিস কি কইছি আমি? নাদিমের কথায় হতভম্ব চোখে তাকিয়ে রইল ড্রাইভার, চোখে মুখে অবিশ্বাস। ড্রাইভারের হতভম্ব দৃষ্টিকে উপেক্ষা করে নাদিম শাহবাগের দিকে হাঁটা দিল। চালচলনে অদ্ভুত এক সুখ সুখ ভাব, ভিজে চুপচুপে ফ্যাকাশে শরীরটাতে যেন অনাবিল শান্তি। ড্রাইভারের হতভম্ব দৃষ্টি হঠাৎই সরে গেল না। বিস্ফোরিত দৃষ্টিতে তাকিয়ে থেকে ভাবতে লাগলো, হাতির পুল থেকে শাহবাগ হেঁটে হেঁটে যাবে নাকি লোকটা? নাদিম উদ্দেশ্যহীন হাঁটছে, চালচলনে কোনো তাড়া নেই। হাঁটু সমান জলে অযথা দৌড়াদৌড়ির কোনো মানে হয় না। আস্তে ধীরে হাঁটলে সন্ধ্যার আগে ভার্সিটির নির্দিষ্ট হলে পৌঁছে যাওয়া যাবে। অত অস্থির হয়ে লাভ নেই, জীবনটা ছোট, এর প্রতিটা মুহূর্ত উপভোগ করাই বুদ্ধিমানের কাজ। নাদিম নিজেকে বুদ্ধিমান বলেই দাবি করে। এই যে হাঁটু সমান পানিতে পা উঁচিয়ে উঁচিয়ে হাঁটছে, এই হাঁটাটাও বেশ উপভোগ করছে নাদিম। নতুন ভঙ্গিতে হাঁটতে তার ভালো লাগছে। তাছাড়া সঙ্গীহীন পথ চলায় মুক্ত মস্তিষ্কটা মৌসির কথা ভাবারও সময় পাচ্ছে। এটা প্রয়োজন, মৌসিকে নিয়ে হালকা পাতলা ভাবার প্রয়োজন তার আছে। নাদিমের ষষ্ঠ ইন্দ্রিয় বলছে মৌসিকে খুব বেশি দিন পড়ানো তার হবে না। মোটা অঙ্কের বেতনের জন্য এতদিন টিকে থাকলেও সেই টিকে থাকাটা বেশি দিন টিকে থাকবে না। মেয়েটার চাহনি অন্যরকম, কিশোরী মেয়েদের চাহনিতেই সমস্যা। তার থেকেও বড় সমস্যা, এরা নাদিমের মতো ওলটপালট উশৃঙ্খল ছেলেদের প্রতি আকৃষ্ট হয় বেশি। নম্র ভদ্র সুশৃঙ্খল ছেলেদের প্রতি তাদের তেমন ফ্যান্টাসি কাজ করে না। মেয়েটা ইদানিং নাদিমের কথায় মুগ্ধ হতে শুরু করেছে। নাদিমের অপছন্দনীয় কথাগুলো আজকাল তার ভালো লাগছে। বিষয়টা চিন্তার, ভীষণ চিন্তার। বারান্দার কোনায় টিমটিমে আলো জ্বলছে, হলদে আলো। বারান্দায় রেলিং, মেঝে সব ভিজে একাকার। ফ্লোরের কোনায় পানি জমে আছে। নম্রতা পানিটুকুকে পাশ কাটিয়ে রেলিং ঘেঁষে দাঁড়ালো। চোখের সামনে কালো অন্ধকার আকাশ। ঠান্ডা শীতল পরিবেশে শীত শীত করছে নম্রতার। আবার মুহূর্তে ঘেমে নিয়ে একাকার হয়ে যাচ্ছে। হাতে ধরে থাকা মোবাইলটার দিকে তাকাতেই গলা শুকিয়ে যাচ্ছে। এই মুহূর্তে নীরাকে ভীষণ প্রয়োজন ছিল তার, কিন্তু নীরা নেই। কাল দুপুরে প্রয়োজনীয় ফোন পেয়ে বাড়ি ছুটেছে সে। নম্রতা কাঁপা কাঁপা হাতে নিশাদকে কল করলো। প্রতিবারের মতো এবারও কল ঢোকার আগেই কেটে দিল। ঝপঝপে ভেজা ফ্লোরটাতে পা ছড়িয়ে বসে পড়ল সে। আবারও গরম লাগছে, প্রচণ্ড গরম, সেই সাথে পানি পিপাসা। নিশাদকে কল করার সাহস বা শক্তি কিছুই পাওয়া যাচ্ছে না। নিশাদকে কল করার পর অবশিষ্ট আশাটুকু যদি নিরাশা হয়ে যায়, তখন কি নিয়ে বাঁচবে নম্রতা? মোবাইলটা কোলে নিয়ে বেশ কিছুক্ষণ উদাসীন হয়ে বসে রইল নম্রতা। আকাশে বিদ্যুৎ চমকালো। প্রচণ্ড ঝড়ের পূর্বাভাস হিসাবে নেচে উঠল গাছপালা। শাখা প্রশাখার আন্দোলনে চারপাশ মুখরিত হয়ে উঠল, কিন্তু নম্রতার সাড়া নেই। কালো মায়াময় চোখ দুটো মেলে তাকিয়ে আছে বহু দূরে, দৃষ্টি শূন্য। বেশ কিছুক্ষণ কেটে যাওয়ার পর নম্রতা বুক ফুলিয়ে শ্বাস নিল। নিজেকে শক্ত করে নিশাদের নাম্বার ডায়াল করলো। প্রথমবার বাজলো, রিসিভ হলো না। অধৈর্য নম্রতা আবারও ডায়াল করলো। কল কেটে যাওয়ার আগ মুহূর্তে কল রিসিভ হলো। ওপাশ থেকে গম্ভীর ভরা কণ্ঠে সালাম দিয়ে উঠল কেউ। নম্রতা হঠাৎ কোনো কথা খুঁজে পেল না, গলা থেকে কথা বেরোচ্ছে না। বহু কষ্টে সালামের জবাব নিতে ওপাশ থেকে প্রশ্ন ছুড়ল, জি, কে বলছেন? আপনি নিশাদ সাহেব? ওপাশ থেকে খোশমেজাজি উত্তর, সাহেব কিনা সেটা বলতে পারছি না, তবে নিশাদ নিশ্চয়ই। কিন্তু আপনি কে? মাফ করবেন, চিনতে পারছি না। নম্রতা ভেতরের উথাল পাতাল চিন্তাকে চাপা দেওয়ার চেষ্টা করে যথাসম্ভব শান্ত কণ্ঠে বলল, আমি নম্রতা, নম্রতা মাহমুদ। নম্রতা? আপনাকে কি আমার চেনার কথা? আসলে এই নামে কাউকে চিনে বলে তো মনেই পড়ছে না। কিছু মনে না করলে আর একটু ডিটেলসে পরিচয়টা দেওয়া যাবে আমার চেনার মতো? নম্রতা ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল, আপনার সাথে আমার দেখা হয়েছিল মাসখানেক আগে কক্সবাজারে। আপনার বন্ধুর সাথে একটা ঝামেলা বেঁধে গিয়েছিল, আমার মনে পড়েছে। ওপাশে কিছুক্ষণ নীরবতা, তারপর উৎসাহী কণ্ঠে উত্তর, আরে হ্যাঁ, চিনতে পেরেছি। সরি, প্রথমটায় গুলিয়ে ফেলেছিলাম। কেমন আছো? নিশাদের কথায় খানিকটা থমকালো নম্রতা। নিশাদের কথার টোন পাল্টে গিয়েছে। তার কথা বলার ভঙ্গি দেখে মনে হচ্ছে নিশাদ তার পূর্ব পরিচিত। বহু বছর পর হঠাৎ তাদের কুশলাদি বিনিময় হচ্ছে। নম্রতা একটু চুপ থেকে বলল, আপনি আমায় চেনেন? চিনবো না কেন? কিভাবে চেনেন? তুমি যেইভাবে চেনো সেভাবেই। নম্রতা বুঝতে না পেরে বলল, মানে? নিশাদ উত্তর না দিয়ে পাল্টা প্রশ্ন ছুড়ল, তুমি হঠাৎ আমায় ফোন করলে, কোনো প্রয়োজন ছিল? নম্রতার সব গুলিয়ে যাচ্ছে। এই লোকটি ঠিকঠাক উত্তর দিচ্ছে না, নাকি নম্রতা ঠিকঠাক প্রশ্নই করতে পারছে না। নম্রতা কি সোজাসাপটা জিজ্ঞাসা করবে? নম্রতাকে চুপ থাকতে দেখে ওপাশ থেকে বলল, হ্যালো হ্যালো, নম্র, শুনছো? নম্রতা ফট করেই প্রশ্ন করল, আপনি কি সে? তুমি আমাকে খুঁজছিলে, তো আমি যে সে হব এটাই তো স্বাভাবিক। নম্রতা কি বলবে বুঝতে পারছে না। নিশাদ কথার প্রেক্ষিতে কথাটা বলল নাকি সবটা বুঝে বলল সেটাও বোঝা যাচ্ছে না। নম্রতা বুঝলো এভাবে সম্ভব নয়, সরাসরি কথা বলে মিটমাট করতে হবে।
তাছাড়া কথাগুলোও গুছিয়ে নিতে হবে। নম্রতার সময় দরকার। নম্রতা বেশ ভেবেচিন্তে বলল, আমি খুব প্রয়োজনে ফোন দিয়েছি আপনাকে, কিন্তু প্রয়োজনটা ফোনে বোঝাতে পারছি না। আপনার সাথে একটু দেখা করা যাবে প্লিজ? নিশাদ খানিকক্ষণ চুপ থেকে বলল, আমার সাথে দেখা করতে হবে কেন? দেখা হলে বলি। নিশাদ ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল, বেশ, তবে আজকে কালকের মধ্যে সম্ভব হবে না। বাবা আর মাকে নিয়ে রাজশাহীতে এসছে। এখানে পার্সোনাল কিছু সমস্যার জন্য 2-4 দিন থাকতে হচ্ছে। আমি ঢাকায় ফিরে তোমায় কল দেই, কেমন? অনিশ্চিত সময়ের অপেক্ষায় দীর্ঘশ্বাস ফেলল নম্রতা। ছোট্ট করে বলল, আচ্ছা। ওপাশ থেকে হাস্যোজ্জ্বল কণ্ঠে বলে উঠল নিশাদ। পড়াশোনা কেমন চলছে, নাকি এখনো ফাঁকিবাজি চলে? নিশাদের একটা প্রশ্নেই দুনিয়া ঘুরে গেল নম্রতার। কে এই নিশাদ? নম্রতা সম্পর্কে কিভাবে জানে এত? তাহলে কি সত্যি নিশাদই সেই? নম্রতার উত্তর না পেয়ে আবারও কথা বলল নিশাদ। তুমি সত্যি এত কম কথা বলো, নাকি পাল্টে গিয়েছো? আপনি কে? কিভাবে চেনেন আমায়? তুমি জানো না কিভাবে চিনি? তুমি আমাকে চিনে ফেলেছো, অথচ আমি তোমায় চিনব না? অদ্ভুত। আমি আপনাকে চিনি না। নিশাদ অবাক হয়ে বলল। তাহলে খুঁজছো কেন? নম্রতা কিছু বলবে তার আগেই ব্যস্ত কণ্ঠে বলে উঠল নিশাদ। বাবা ডাকছে নম্র, এখন আর কথা বলতে পারছি না। তোমায় বরং ঢাকায় ফিরে কল করি, কেমন? রাজশাহীর এই জায়গাটাতে নেটওয়ার্ক একটু স্লো। রাজশাহী কি করছেন? নিশাদ ইতস্তত করে বলল, এসছি দুটো কাজে। এখানে জমিজমা সংক্রান্ত কিছু ঝামেলা হচ্ছে। খারিজ টারিজ করতে স্থানীয় ভূমি অফিসে ভীষণ দৌড়চাপ চলছে। আর দ্বিতীয় কাজটা হলো মা বাবা একটা মেয়ে দেখছেন। নম্রতার হঠাৎ রাগ লাগলো। এই লোক যদি সে হয়ে থাকে তাহলে তার সে বিয়ে করে ফেলেছে, আর নেচে নেচে সেই খবরও দেওয়া হচ্ছে। নম্রতা তপ্ত কণ্ঠে বলল, তো বিয়ে করা হচ্ছে? নিশাদ খানিক ইতস্তত করলো, খানিক চুপ থাকলো, তারপর কণ্ঠটাকে যথাসম্ভব সহজ করে বলল, এখনই হচ্ছে না, তবে কথা চলছে আর কি। বয়স হয়ে যাচ্ছে তো, বিয়ে তো করতেই হবে, তাই না? আর মা বাবাও খুব চাপ দিচ্ছে। নম্রতা চাপা তেজ নিয়ে বলল, ভালো করে ফেলুন বিয়ে, তার আগে। নম্রতার কথার মাঝেই বলে উঠল নিশাদ। আচ্ছা নম্র, বিয়ে নিয়ে আলাপটা পরে করি, আপাতত রাখতে হচ্ছে, বাবা ডাকছে। নম্রতা কিছু না বলে ফোন কাটলো। মাথা ভর্তি কনফিউশন আর প্রশ্ন নিয়ে বিছানায় গা এলিয়ে দিল। জীবনটা তো কমপ্লিকেটেড কেন? চারিপাশে প্রশ্নের পর প্রশ্ন। উত্তরের খাতাটা সবসময়ের মতোই শূন্য, সাদা। আকাশে মেঘ নেই, উজ্জ্বল রোদে ঝলমল করছে চারিপাশ। ডিপার্টমেন্টের সামনে গোল হয়ে দাঁড়িয়ে আছে নম্রতা আর তার বন্ধুরা। নাদিম কিছুক্ষণ পরপর হাঁচি দিচ্ছে, চোখ মুখ লাল, জিহবা বিষাদ, মন মেজাজও চটে আছে খুব। ছোটোখাটো কথাতে রেগে মেগে গলা চড়াচ্ছে, গালাগাল দিচ্ছে। নম্রতার গায়ে সাদা সালোয়ার কামিজ, চোখ মুখ ফ্যাকাশে। একটু খেয়াল করলেই চোখের কার্নিশে দেখা যাবে নির্ঘুম রাতের কালো ছোপ দাগ। অন্তুর গায়ে ঢোলাঢালা টি শার্ট, হাতে পানির বোতল। কোনো এক অদ্ভুত কারণে কিছুক্ষণ পরপর ঢকঢক করে পানি গিলছে সে। কিছুক্ষণ আগেই ক্লাস শেষ হয়েছে, আড্ডাটাও বেশ জমে এসেছে। আড্ডার মূল বিষয়বস্তু লেখক রিচার্ড ডকিন্সকে নিয়ে যখন সবাই যুক্তি দাঁড় করাতে ব্যস্ত, ঠিক তখনই ধীর পায়ে পাশে এসে দাঁড়ালো নীরা। গায়ে তার সবুজ রঙের শাড়ি, মুখে হালকা সাজের রেখা। নীরা পাশে এসে দাঁড়াতেই থমকে গেল সবাই। প্রশ্নবোধক দৃষ্টিতে তাকিয়ে রইল তার মুখে। 5 জোড়া চোখের নীরব দৃষ্টিতে নীরা কেমন ভ্যাবাচাকা খেয়ে গেল। সবার দিকে চোখ বুলিয়ে হাসার চেষ্টা করলো। ছোঁয়া চশমাটা নাকের ডগায় নামিয়ে বিস্মিত কণ্ঠে বলল, শাড়িতে তোকে হেভি লাগছে, কিন্তু আজ তো ভার্সিটিতে কোনো ওকেশন নেই, শাড়ি পরছিস কেন দোস্ত? নাদিম অধৈর্য কণ্ঠে বলল, তুই কইতে টপকাইলি? তুই না বাড়িতে গেছিলি? আর এসব মাঞ্জার কারণ কি? মতলব তো সুবিধার না মামা। বিয়া করালেছ নাকি? দাওয়াত দেশ নাই? তোর বিয়া মানি না, ফুট। নাদিমের সাধারণ কথাটাতেই উপস্থিত একজনের বুক ধক করে উঠল। গলায় আটকে গেল নিঃশ্বাস। হতভম্ব অসহায় চোখে চেয়ে রইল নীরার ফর্সাটে মুখে। নীরা হাসার চেষ্টা করে বলল, তোদের না বলে বিয়ে করব নাকি? বাসা থেকে ছেলে ঠিক করেছে, তার সাথে দেখা করার কথা আজ ভার্সিটির পাশের রেস্টুরেন্টটাতে, তাই। কথাটা শেষ করতে পারল না নীরা। তার আগে একজোড়া চোখে আটকে গেল তার চোখ। সেই পাগলাটে দৃষ্টিতে ভেতরটা কেমন কেঁপে কেঁপে উঠতে লাগলো নীরার। সেই চোখে চোখ রেখে শক্ত কণ্ঠে কথাটা শেষ করলো নীরা। তাই তোদের সাথে দেখা করতে এলাম, খুব নার্ভাস ফিল করছি, দোয়া কর বিয়েটা যেন হয়ে যায়। অন্তুর হাতের বোতলটা দুমড়ে মুচড়ে গিয়েছিল সে অনেক আগে। নীরার কথাটা শেষ হতে বোতলটা ছুঁড়ে ফেলল দূরে। নিঃশব্দে সরে গিয়ে নিজের বাইকের উপর বসলো। বাইকে স্টার্ট দিতেই চেঁচিয়ে উঠল নাদিম। নাদিমের কথার কোনো রূপ উত্তর না দিয়ে বাইক ছুটালো অন্তু।
সেদিকে তাকিয়ে থেকে একই সাথে 5টা হৃদয় থেকে বেরিয়ে এলো তপ্ত দীর্ঘশ্বাস। কী বা করার আছে তাদের? নীরার জায়গায় অন্য কোনো মেয়ে হলে জান বের করে ছেড়ে দিত তারা, কিন্তু বন্ধুই যখন বন্ধুর প্রতিপক্ষ তখন যে পরিস্থিতিটা বড্ড অসহায়। বন্ধুর জন্য বান্ধবীকে কি আদৌ কিছু বলা যায়? দুজনাই যে আপন, একদম নিজের। ঘড়িতে 9টা বাজে। আকাশে ঘন মেঘে ঢাকা। রাতের শেষ প্রহরে হুট করেই শুরু হয়েছে বৃষ্টি। আকাশ পাতাল অন্ধকার করা বৃষ্টি। শাহবাগের রাস্তায় হাঁটু সমান পানি। সেই বৃষ্টি আর পানিকে উপেক্ষা করে ভার্সিটিতে ছুটে এসেছে ডিপার্টমেন্টের ছেলেপুলে। 4 দিন বাদে সেমিস্টার ফাইনাল পরীক্ষা। লাইব্রেরিতে বই আর নোটের বহর। মৃদু গুঞ্জন তুলে পড়াশোনায় ব্যস্ত সবাই। করিডোর অথবা সিঁড়িতে বসেও চলছে গম্ভীর ডিসকাশন। ফাঁকা ক্লাসরুমেও 4-5 জনের গ্রুপ করে নিরন্তর ছুটে চলেছে গ্রুপ স্টাডি। শুধুমাত্র নম্রতাদের মধ্যে কোনো তাগিদ দেখা যাচ্ছে না। ক্যান্টিনে চিরপরিচিত টেবিলটা ঘিরে অলস বসে আছে তারা। একের পর এক চায়ের কাপ খালি হচ্ছে, কিন্তু বিষণ্ণতা যাচ্ছে না। টেবিলে পড়ে থাকা খোলা বইটির দিকে মনের ভুলেও তাকাতে ইচ্ছা করছে না। ছোঁয়া বার কয়েক বইয়ের পাতা উল্টে পাল্টে পড়ার চেষ্টা করছে, কিন্তু পারেনি। বন্ধুদের থমথমে আড্ডায় বসে থেকে পড়ায় মনোযোগী হওয়া যায় না। চিরপরিচিত 6 বন্ধুর আড্ডায় অন্তু অনুপস্থিত। 2-3 দিন যাবৎ বন্ধুদের সাথে কোনো রূপ যোগাযোগ সে করছে না। ফোন তুলছে না, ভার্সিটিতেও দেখা যাচ্ছে না। 4 দিন বাদে পরীক্ষা, অথচ অন্তু সেমিস্টার ফি পরিশোধ করেনি, নোট জোগাড় করেনি। বন্ধুরা ব্যাগ পকেট ছেড়ে হাত খরচের বাড়তি টাকা জড়ো করে অন্তুর সেমিস্টার ফি সামলে নিলেও পরীক্ষায় বসার জন্য আপাতত তাকে চায়। পরীক্ষার ইতিহাসে সেমিস্টার ফি দিয়েই পাশ মার্ক পেয়ে যাওয়ার ঘটনা বিরল। সুতরাং সেমিস্টার লস করতে না চাইলে অন্তুর পরীক্ষা দেওয়াটা চাই। কিন্তু অন্তুর কোনো হদিস নেই। নোট কালেক্ট বা পরীক্ষার কোনো চিন্তাই তার নেই। নাদিম ফুস করে নিঃশ্বাস ছেড়ে চায়ের কাপে চুমুক দিল। এক চুমুকে কাপের বাকি চাটুকু শেষ করে অন্তুর নাম্বারে ডায়াল করলো। ফোন রিসিভ হবে না এই মানসিকতা নিয়ে ফোনটা লাউডে দিয়ে চুপচাপ বসে রইল। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে প্রথমবারে ফোন রিসিভ করলো অন্তু। বল। অন্তুর স্বাভাবিক কণ্ঠস্বরে থমকে গেল নাদিম। কয়েক সেকেন্ড সময় নিয়ে ধমকে উঠে বলল, বল মানে? কই তুই? 4 দিন পর পরীক্ষা, জানিস না সেমিস্টার ফি কি তোর শ্বশুর দিবে? অন্তু আগের মতোই স্বাভাবিক কণ্ঠে বলল, আমি পরীক্ষা দেব না। অন্তুর কথাটা যেন ঠিক বিশ্বাস করতে পারল না নাদিম। চোখ দুটো ছোট ছোট করে ফোনের দিকে তাকালো। সন্ধিহান কণ্ঠে প্রশ্ন ছুড়ল, মানে? আমি পরীক্ষাটা দিচ্ছি না। রাগে চোয়াল শক্ত হলো নাদিমের। অন্তরের দায় সারা কথা বিন্দুমাত্র সহ্য হচ্ছে না তার। দাঁতে দাঁত চেপে ধমকে উঠল, পরীক্ষা দিচ্ছি না মানে কি? মামার বাড়ির আবদার পাইছিস তুই? সং শুরু করছিস? থাপ্পড়ে গাল লাল করে দেবো হেলবার পাড়ায়। অন্তু শান্ত কিন্তু শক্ত কণ্ঠে বলল, আমার পরীক্ষা আমি দেব কি দেব না তা নিতান্তই আমার ব্যাপার, তাতে তোর কি? নাদিম এবার জ্বলে উঠল। রাগে লাল টুকটুকে হয়ে গেল তার ফর্সা মুখ। পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে দেখে ফোনটা নিজের হাতে তুলে নিল রঞ্জন। নাদিমকে হাতের ইশারায় চুপ থাকতে বলে ঠান্ডা গলায় বলল, কই আছিস দোস্ত? আছি ভার্সিটিতেই। কোন দিকে? স্ট্যাচু পার্ক। রঞ্জন অবাক হয়ে বলল, এই বৃষ্টিতে? বৃষ্টিতে এখন নেই। রঞ্জন বাড়তি কোনো প্রশ্ন না করে কল কাটল। চোখ তুলে বন্ধুদের দিকে তাকাতেই সবার বুক চিরে বেরিয়ে এলো দীর্ঘশ্বাস। অর্ধেক খাওয়া চা রেখে স্ট্যাচু পার্কের দিকে হাঁটা দিল তারা। নীরা কিছুক্ষণ ইতস্তত করে বলল, তোরা যা, আমি বরং এখানেই থাকি। নাদিম তেরে এসে বলল, ঢং দেখাও? তোকে এইসব বাংলা ঢং দেখার টাইম আমাগো নাই। বিরক্ত হয়ে যাচ্ছিস। যাস ব্যাংকারকে বিয়ে করবি কর, বন্ধুদের সাথে আগলা ঢং দেখানোর মানে কি রে? নাদিমের কথায় মুখটা ছোট হয়ে গেল নীরার। অসহায় চোখে তাকিয়ে থেকে মাথা নোয়ালো। রঞ্জন দীর্ঘশ্বাস ফেলে শান্ত কণ্ঠে বলল, তোরা কি এখন নিজেদের মধ্যে ঝামেলা ক্রিয়েট করতে চাচ্ছিস? অযথা তর্কাতর্কি করার মানে কি? নীরু, তুইও চল। অন্তত আমাদের একার নয়, তোরও ভালো বন্ধু, তাই না? ওর খারাপ সময় আমাদের সাথে, তোরও উচিত ওর পাশে দাঁড়ানো। ওকে একটু বোঝা, হয়তো ও তোর কথা শুনবে। নীরা আবারও অসহায় দৃষ্টিতে তাকালো। নম্রতা চোখের ইশারায় আশ্বস্ত করে বলল, রঞ্জন হয়তো ঠিকই বলছে নীরু, অন্তর উচিত সত্যটা অ্যাকসেপ্ট করে নেয়া। নীরা মুখ ভার করে বসে রইল। অন্তু তার বন্ধু, ভীষণ পরিচিত। এই ভীষণ পরিচিত মানুষটিকেও হঠাৎ হঠাৎ চিনতে পারে না নীরা। কেমন যেন ভয় হয়। চোখের দিকে তাকালে আত্মা কাঁপে। তার এই অনুভূতি কি করে বোঝাবে সে? স্ট্যাচু পার্কে শান বাঁধানো একটা বেঞ্চে বসে আছে অন্তু। গায়ে জবজবে ভেজা শার্ট। সবসময় খাড়া করে গুছিয়ে রাখা চুলগুলো এলোমেলো হয়ে চোখের উপরে এসে পড়েছে। চুল দিয়ে টপাটপ পানি ঝরছে। রঞ্জন ধীর পায়ে অন্তুর পাশে গিয়ে দাঁড়ালো। বন্ধুদের উপস্থিতি ঠিক ধরতে পারল না অন্তু। আগের মতোই চুপচাপ ভাবলেশীন হয়ে বসে রইল। নম্রতা কাঁধে হালকা স্পর্শ করতেই চমকে উঠল অন্তু। মুখ তুলে পাশে তাকালো। চোখের উপর এসে পড়া চুলগুলো হাত দিয়ে সরিয়ে চমৎকার হাসলো অন্তু। টকটকে লাল চোখের সাথে হাসিটা বড্ড বেমানান লাগলো নম্রতার। নাদিম ফুঁসে উঠে বলল,
নিজেকে কি মনে করিস তুই? তোর পরীক্ষা তুই দিবি কি দিবি না এটা নিশ্চিতই তোর ব্যাপার। তোর ওপর আমাদের কোনো অধিকার নাই। ভালো বলেছিস, থ্যাংক ইউ। রঞ্জনা ছোঁয়া নাদিমকে থামানোর চেষ্টা করলো। ছোঁয়া নাদিমের বাহুতে হাত রাখতেই এক ঝটকায় হাত ছাড়িয়ে জায়গাটা থেকে সরে গেল নাদিম। কয়েক সেকেন্ড নাদিমের যাওয়ার দিকে তাকিয়ে থেকে গাল ফুলিয়ে শ্বাস নিল রঞ্জন। চোখ ফিরিয়ে অন্তুর দিকে তাকালো। কয়েক সেকেন্ড চুপ থেকে বলল, হঠাৎ পরীক্ষা দিবি না কেন? শুধু শুধু এক সেমিস্টার লস দেওয়ার কোনো মানে হয়? তোর ক্যারিয়ারের কথাটা তো আমাদের চিন্তা কর। কোনো সমস্যা থাকলে বল আমাদের, হয়েছে রে কি? অন্তু নিরুত্তর বসে রইল। নম্রতা অধৈর্য কণ্ঠে বলল, আঙ্কেলের কথাটা একবার ভাব। তুই পরীক্ষা দিচ্ছিস না, এই খবরটা ওনার উপর কেমন ইফেক্ট ফেলবে, উনি কষ্ট পাবেন। অন্তু এবারও কিছু বলল না। বেশ কিছুক্ষণ চুপ থাকার পর খুব স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল, আমি ঠিক আছি, কোনো সমস্যা নেই। পরীক্ষা দিতে ইচ্ছে করছে না তাই দেবো না। কে কষ্ট পাবে আর কে পাবে না তার দায়ভার আমার নয়। নম্রতা রঞ্জন একে অপরের দিকে তাকালো। সুপ্ত দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়ালো। নীরা আর ছোঁয়া খানিকটা দূরে দাঁড়িয়েছিল। নম্রতা নীরার হাত টেনে কিছুটা সরে দাঁড়িয়ে ফিসফিস করে বলল, তুই একটু চেষ্টা কর না নীরু। নীরা বিপন্ন কণ্ঠে বলল, আমার কথা কেন শুনবে ও? শুনবেই এমন কোনো নিশ্চয়তা তো আমরা দিচ্ছি না, তবে শুনতে পারে। চেষ্টা করতে তো দোষ নেই। রঞ্জন আর ছোঁয়াও সায় জানালো। নীরা কিছুক্ষণ অসহায় দৃষ্টিতে তাকিয়ে থেকে রাজি হলো। নম্রতাদের রেখে দুরু দুরু বুকে অন্তুর দিকে এগুলো। আধভেজা বাঁধানো বেঞ্চিটাতে বসে সরাসরি অন্তুর দিকে তাকালো। অন্তুর দৃষ্টি কঠিন, স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে সামনে জমে থাকা কাদা পানির দিকে। অন্তু! অন্তু উত্তর দিল না। নীরা বেশ খানিকটা দূরত্ব রেখেই বসেছিল। সেই দূরত্ব বহাল রেখে মাথা নিচু করে বসে রইল। বেশ কিছুক্ষণ পর নীরবতা কাটিয়ে নিজে থেকে কথা বলল অন্তু। কি চাই? নীরা চোখ তুলে তাকালো। কি চাই মানে? তোর সাথে কি আমার চাওয়া পাওয়ার সম্পর্ক? অন্তু দুর্বোধ্য হাসলো। নীরা অভিমানী কণ্ঠে বলল, নম্রতা বা ছোঁয়ার সাথে তো এমন রুট ব্যবহার করিস না তুই, তাহলে আমার সাথেই কেন? রুড়ো ব্যবহার করলাম নাকি? করিসনি। গত 4-5 দিন সবার ফোন তুললেও আমার ফোন একটা বারের জন্য তুলিসনি কেন? নীরার কথার উত্তর না দিয়ে পাল্টা প্রশ্ন করলো অন্তু। প্রেম কেমন চলছে তোর? নীরা বিস্ময় নিয়ে তাকালো। বড় বড় চোখ দুটোতে একগাদা প্রশ্ন নিয়ে বলল, মানে? ওই ব্যাংকারের কথা বলছিলাম। সেদিন শাহবাগ পার্কে পাশাপাশি হাঁটছিস দেখলাম, দারুণ মানিয়েছে তোদের। কথাটা বলে হাসলো অন্তু। সেই হাসিতে ভেতরটা কেঁপে উঠল নীরার। কি মায়াময় হাসি! এই হাসিটার জন্য নীরার মরণও সই। কিন্তু বাস্তবতা ভিন্ন। নীরার 10টা মেয়ের মতো পাগলামো করতে পারে না। কাউকে ভালোবেসে প্রচণ্ড সুখে মরে যাওয়ার ইচ্ছে পোষণ করতে পারে না। তার যে অনেক দায়িত্ব, পরিবারের প্রতি, মায়ের প্রতি, সমাজের প্রতি। দায়িত্বের বহরে যে সাজানো তার জীবন। অন্তুর দিকে আটকে থাকা দৃষ্টিটা সরিয়ে সামনে তাকালো নীরা। ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল, পরীক্ষা কেন দিচ্ছিস না অন্তু? আমার ইচ্ছে। সবার কাছে আমায় দোষী বানিয়ে দিস না প্লিজ। অন্তু হেসে ফেলে বলল, তুই দোষী কেন হবি? নীরা মুখ ফিরিয়ে অন্তুর দিকে তাকালো। ভারী মায়াময় কণ্ঠে বলল, ভালোবাসা থেকেও বড় বন্ধন, বড় প্রাপ্তি হলো বন্ধুত্ব। আমাকে এভাবে অবহেলা করিস না, বন্ধু হিসেবে থাকতে দে। অন্তু উত্তর দিল না। নীরা হঠাৎই অন্তুর হাতের উপর হাত রেখে বলল, পরীক্ষাটা দে প্লিজ, নয়তো আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। আমার পরীক্ষা না দেওয়ার সাথে তোর নিজেকে ক্ষমা করতে পারা বা না পারার সম্পর্ক কি? আর যদি আদৌ কোনো সম্পর্ক থেকে থাকে তাহলে আমি চাইবো তুই সারা জীবন অপরাধী থাক। এক জীবনে এত শান্তি, এত ক্ষমা তোর ভাগ্যে জুটবে কেন? হ্যাঁ? নীরা ফ্যাল দৃষ্টিতে চেয়ে রইল। অন্তু উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, আমার তারা আছে, মিরপুর যেতে হবে, আসছি। নীরা ব্যস্ত হয়ে বলল, হঠাৎ মিরপুর কেন? এই ভেজা জামা কাপড়ে অত দূর যাবি? জ্বরে পড়বি তো। অন্তু এবার নীরার চোখের দিকে তাকালো। সেই সম্মোহনী দৃষ্টিতেই শরীরটা কেমন বিবশ হয়ে গেল নীরার। হাতে পায়ে ছড়িয়ে পড়ল মৃদু শিহরণ। কয়েক সেকেন্ড গভীর চোখে তাকিয়ে থেকে শক্ত কণ্ঠে উত্তর দিল অন্তু, আমাকে নিয়ে ফালতু কনসার্ন দেখানো দুঃসাহস দ্বিতীয়বার করবি না নীরা। তুই কাকে বিয়ে করছিস? কতদিনের জন্য হানিমুনে যাচ্ছিস? কয় বাচ্চার মা হচ্ছিস? তা যেমন আমার ভাবনার বিষয় নয়, ঠিক তেমনই আমি সম্পর্কিত কোনো কিছুই তোর ভাবনার বিষয় হতে পারে না। কথাগুলো বলে এক মুহূর্ত দাঁড়ালো না অন্তু। অন্তু যাওয়ার পথে তাকিয়ে থাকতে থাকতেই চোখ জলে ভরে গেল নীরার। চোখের পলক ফেলতেই ফোঁটা ফোঁটা বৃষ্টিতে ছেয়ে গেল নরম গাল। পড়ার টেবিলের পাশে ছোট্ট টেবিলটাতে 3-4 পদের খাবার সাজানো। ঝকঝকে কাচের গ্লাসে খাবার পানি।
চায়ের কেতলি আর কাপটাও পরিষ্কার ধবধবে। মধ্যবিত্ত পরিবারে যে কাপ পেরিজগুলো যক্ষের ধরের মতো আগলে রাখা হয় সেগুলো থেকেও চমৎকার তার ডিজাইন। নাদিম খাবারগুলোর দিকে একদৃষ্টে তাকিয়ে আছে। কিছুক্ষণ আগে অল্প বয়সী এক তরুণী সাজিয়ে গুছিয়ে রেখে গিয়েছে বিলাসবহুল খাবারের ট্রে। তরুণী যাওয়ার আগে নাদিম তাকে মৌসির কথা জিজ্ঞাসা করেছিল। সে বলেছে ছোট আফা 5 মিনিটের মধ্যেই আসছে। এরপর আধা ঘন্টা কেটে গিয়েছে। মৌসির 5 মিনিট আদৌ শেষ হয়েছে নাকি আরও ঘন্টাখানেক চলবে বুঝতে পারছে না নাদিম। মাথার ভিতর থিতিয়ে রাখা রাগটা কেমন যেন ঝিমঝিম করছে। সামনে রাখা খাবারের ট্রেটা ছুঁড়ে ফেলতে ইচ্ছে করছে। মৌসির গালে দুটো শক্ত চর বসিয়ে দিয়ে হলে ফিরতে ইচ্ছে করছে, কিন্তু নাদিম তেমন কিছুই করল না। চুপচাপ মাথা নিচু করে বসে রইল। অন্তুর কথায় মন খারাপ হয়েছে তার। সেই মন খারাপের রেশ ধরে রাগটা বেশ আয়োজন করেই ধরা দিচ্ছে মাথায়। দরজার কাছে খুট করে শব্দ হয়, চোখ তুলে তাকালো নাদিম। মৌসি এসেছে। গায়ে জলপাই রঙের শাড়ি, চোখ ভর্তি কাজল, ঠোঁটে টুকটুকে লাল লিপস্টিক আর হাত ভর্তি জলপাই রঙা চুড়ি। চুলগুলো একটু অন্যরকম করে খোপা বাঁধা। সদ্য কিশোরী মেয়েটির দেহ জুড়ে প্রথম যৌবনের ঢেউ। মৌসির এমন সাজে ভ্রু কুচকে তাকালো নাদিম। মৌসি ঠোঁট ভর্তি হাসি নিয়ে নাদিমের সামনে গিয়ে বসলো। নাদিম কিছু বলার আগেই কপালে পড়ে থাকা চুলগুলো কানের পেছনে গুজে দিয়ে অনেকটা স্বীকারোক্তির মতো করে বলে উঠল মৌসি, আজ আমার জন্মদিনে আমি শাড়ি পরি, আমাকে সুন্দর দেখাচ্ছে স্যার। নাদিম ছোট্ট করে উত্তর দিল, হ্যাঁ সুন্দর দেখাচ্ছে। আমি আজকে রান্নার দারুণ কিছু প্রিপারেশন তৈরি করেছি স্যার। ইতালির বিখ্যাত নেপোলিতান পিৎজাও বানিয়েছি, আপনি কি একটু টেস্ট করবেন? কথাটা বলে বড় বড় মায়াবী চোখ মেলে নাদিমের দিকে তাকালো মৌসি। নাদিম মৌসির দিকেই তাকিয়েছিল, তীক্ষ্ণতার দৃষ্টি। মৌসিকে আগাগোড়া নিরীক্ষণ করে নাদিমের হঠাৎই মনে হলো মেয়েটা অতিশয় রূপবতী। এই রূপবতী মেয়ের ইচ্ছে পূরণ করতে নেপোলিতান পিৎজা নামক খাবারটা চট করে টেস্ট করে নেওয়া উচিত। টেস্ট করা শেষে মুগ্ধ গলায় বলা উচিত, অসাধারণ। পিৎজার মতো খাবারও যে এতটা সুস্বাদু হতে পারে তা আমি ভাবতেই পারিনি। একদম মুখে লেগে থাকার মতো স্বাদ। কিন্তু নাদিম এমন কিছুই বলল না। তার কাছে উচিত কাজগুলো কখনোই উচিত বলে বোধ হয় না। তার কাছে উচিত কাজ মানেই দুনিয়ার বিরক্তিকর কাজ। নাদিম বেশ গম্ভীর এবং স্পষ্ট কণ্ঠে বলল, নেপোলিতান নামক কোনো পিৎজা খাওয়ার জন্য আমাকে আসতে বলা হয়নি মৌসি। আমি পড়াতে এসেছি, পড়ানো শেষ হলে চলে যাব। তুমি অলরেডি আধা ঘন্টা লেট, চট জলদি বই বের করো ফার্স্ট। মৌসি তার টলমলে চোখ দুটো লুকাতে তাড়াহুড়ো করে মাথা নিচু করলো। ডান হাতে থাকা চুড়িগুলো নিয়ে খেলতে খেলতে বলল, আজ পড়বো না, জন্মদিনের দিন পড়তে হয় না, জন্মদিনে আনন্দ করতে হয়, এটাই নিয়ম, জন্মদিনের নিয়ম। নাদিম বিরক্তি নিয়ে তাকালো। যথাসম্ভব শান্ত কণ্ঠে বলল, তাহলে আমায় ফোন করে মানা করলে না কেন? আপনাকে নেপোলিতান পিৎজা আর চিকেন মুয়াম্বা খাওয়াবো বলে। বাবা বাড়ি নেই, আস্তে আস্তে রাত, আপনি কি আমার সাথে আমার জন্মদিনটা সেলিব্রেট করবেন স্যার? নাদিম উঠে দাঁড়ালো। সামনে বসে থাকা অসম্ভব রূপবতী মেয়েটার টলমলে চোখ দুটো উপেক্ষা করা বেশ স্বাভাবিক কণ্ঠে বলল, শুভ জন্মদিন মৌসি। জন্মদিনের দিন আনন্দ করতে হয়, তুমি আনন্দ করো। আমি কাল এসে তোমাকে পড়িয়ে যাব স্যার। টু লেভ। শাহবাগ গ্রন্থাগারে সিঁড়ির গোড়ায় দাঁড়িয়ে আছে নম্রতা। আজ প্রায় 2 সপ্তাহ পর গ্রন্থাগারে পা রাখতে চলেছে সে। ভার্সিটিতে অন্তুকে নিয়ে ঝামেলাটা হয়ে যাওয়ার পর সবার মনই বেশ বিক্ষিপ্ত, বিশেষ করে নীরার চোখে মুখে থমথমে ভাব, অনেকটা আষাঢ়ের ভারী আকাশের মতো। গা ভর্তি জল, অথচ ঝরে পড়ার উপায় নেই। নম্রতা আজ ইচ্ছে করে একা ছেড়ে দিয়েছে নীরাকে। থাকুক কিছুক্ষণ একা। পৃথিবীর প্রত্যেকটা মানুষেরই একান্ত ব্যক্তিগত কিছু সময়ের প্রয়োজন। যেখানে সে থাকবে আর থাকবে তার নিজস্ব সত্তা, সেখানে তৃতীয় কারো থাকার অধিকার নেই। নম্রতা ছোট্ট শ্বাস ফেলে সিঁড়ি ডিঙিয়ে দোতলায় উঠল। অলস পায়ে চিরপরিচিত সেলফটার সামনে গিয়ে দাঁড়াতেই চমকে উঠল। পুরাতন সেই বইটি সেলফের এক কোনায় পড়ে থাকতে দেখে একরকম লুফে নিল নম্রতা। বই হাতে কিছুক্ষণ থম মেরে ধরে বসে থেকে ধীরে ধীরে বইয়ের মলাটে নিচের দিকটায় তাকালো। কম্পনরত হৃৎপিণ্ডটি যেন কয়েক মুহূর্তের জন্য থমকে গেল। তারপর আবারও পাগলা ঘোড়ার মতো ছুটতে লাগলো হৃদস্পন্দন। পুরো 4 বছর পর চেনা সেই চিরকুট দেখে নম্রতার নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার জোগাড়। হৃৎপিণ্ডটা বুঝি বেরিয়ে আসবে এখনই। নম্রতা 2 হাতে মুখ চেপে কিছুক্ষণ চুপচাপ বসে রইল। নিজেকে যথাসাধ্য শান্ত করে চিরকুটটি খুলল। সেই পরিচিত গুটি গুটি অক্ষরে লেখা, শ্যামলতা, আমি কি হারিয়ে গিয়েছি নাকি হারিয়ে ফেলেছি তোমাকে? আমার ঘরে এখন আর বেলি ফুলের সুবাসটা আসে না। বেলি ফুলের সুগন্ধহীন এই অক্সিজেনটা আমার সহ্য হচ্ছে না। আমি আর পারছি না। ফিরে এসো, নয়তো ফিরিয়ে নাও আমায়। চিরকুটটা পড়ে স্তব্ধ হয়ে বসে রইল নম্রতা। সারা শরীরে ঘাম দিচ্ছে তার, হাত পা কাঁপছে, উঠে দাঁড়ানোর মতো শক্তি পাওয়া যাচ্ছে না। নম্রতা ঘণ্টাখানেক বসে থেকে নিজেকে শান্ত করল।
লাইব্রেরির কর্মচারীদেরকে বইটা ইস্যু করার ডেট জিজ্ঞাসা করে জানলো বইটা কাল ফেরত দেওয়া হয়েছে। নম্রতার চিন্তাগুলো ধোঁয়াশা হয়ে আসছে। নিশাদ কি তবে ফিরে এসেছে ঢাকা? আর নিশাদ যদি নম্রতাকে চিনেই থাকে তাহলে এই চিরকুটের মানে কি? নিশাদ আর সেই একই ব্যক্তি হওয়াটা কি আদৌ সম্ভব? নম্রতা বইটা নির্দিষ্ট জায়গায় রেখে গ্রন্থাগার থেকে বেরিয়ে এলো। নতুন কোনো চিরকুট সে লিখল না। গ্রন্থাগার থেকে বেরিয়ে নিশাদকে ফোন লাগালো সে। দুবারের মাথায় ফোন উঠিয়ে হাস্যোজ্জ্বল কণ্ঠে সালাম দিল নিশাদ। নম্রতা সালামের জবাব দিয়ে প্রশ্ন ছুড়ল, আপনি কোথায়? ঢাকায় ফিরেছেন? হ্যাঁ, মাত্র স্টেশন থেকে ফিরলাম। কেন বলো তো? আপনার সাথে দেখা করতে চাই এখনই, প্লিজ। নিশাদ অবাক হয়ে বলল, এখনই কিভাবে? শাহবাগের ছোট্ট একটা কফি শপে বসে আছে নম্রতা। টিপটিপ বৃষ্টি আর ঠান্ডা হাওয়ার মাঝেও দরদর করে ঘামছে সে। গায়ে থাকা গাঢ় নীল ওড়না দিয়ে কপাল আর গলার ঘাম মুছল নম্রতা। শুকিয়ে আসা খড়খড়ে ঠোঁটটা জিহবা দিয়ে বার কয়েক ভেজিয়ে নিয়ে কফি শপের দরজার দিকে তাকালো। দৃষ্টি ফিরিয়ে অস্থির চোখে হাতে থাকা ঘড়িটার দিকে তাকালো নম্রতা। বাম হাতে থাকা ছোট্ট ডায়ালের ঘড়িটা জানান দিচ্ছে এখন শেষ বিকেল। কিছুক্ষণ পরেই আসরের আজান পড়বে। নম্রতার অস্থিরতা বাড়তে লাগলো। নিশাদের নাম্বারটা তৃতীয়বারের মতো ডায়াল করলো সে। কল রিসিভ হলো না। 2 মিনিটের মাথায় কফি শপে স্বচ্ছ কাচের ওপাশে লম্বা ফর্সা দেখতে এক যুবককে দেখা গেল। গায়ে কালো চেক শার্ট, চোখে মোটা ফ্রেমের চশমা। বৃষ্টির পানিতে ভিজে গিয়েছে শার্টের অনেকটাই। লোকটা দরজা ঠেলে ভেতরে ঢুকেই নম্রতার দিকে এগিয়ে এলো। কাছাকাছি এসে একগাল হেসে বলল, কেমন আছো নম্র? নম্রতা চমকে তাকালো। সামনে দাঁড়ানো যুবকটিকে ঠিক চিনে উঠতে পারছে না সে। নম্রতা কপাল কুঁচকালো। আপনি? নিশাদ, আশ্চর্য, চিনতে পারছো না? নম্রতা ঝট করে উঠে দাঁড়ালো। 2-একটা শুকনো ঢোক গিলে বলল, সরি, আমি ঠিক চিনতে পারিনি। নিশাদ হাসলো। সামনের চেয়ারটা ডান হাতে টেনে নম্রতার মুখোমুখি বসলো। নম্রতার দিকে তাকিয়ে সহজ কণ্ঠে বলল, দাঁড়িয়ে আছো কেন? বসো। নিশাদের কথায় সম্বিত ফিরল নম্রতার। চট করে বসে পড়ে অস্থির দৃষ্টিতে এদিক ওদিক তাকাতে লাগলো। ডান হাতের পিঠ দিয়ে ঠোঁটের উপরের ঘামটুকু মুছে নিয়ে জোরালো শ্বাস ছাড়ল। নিশাদ বেশ কিছুক্ষণ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকার পর বিস্মিত কণ্ঠে বলল, তুমি কি কোনো কারণে আমি ভয় পাচ্ছ নম্র? তোমাকে রেস্টলেস দেখাচ্ছে। নম্রতা এবার চোখ তুলে তাকালো। নিশাদের ক্লান্ত মুখে চিন্তার ছাপ, চোখ দুটোতে চকচক করছে কৌতূহল। নম্রতাকে নীরব তাকিয়ে থাকতে দেখে সামনে থাকা পানির গ্লাসটা এগিয়ে দিল নিশাদ। শান্ত কণ্ঠে বলল, আই থিঙ্ক পানিটুকু তোমার প্রয়োজন। নম্রতা বিনা বাক্যে গ্লাসটা তুলে নিল হাতে। এক নিঃশ্বাসে পুরো গ্লাস পাকা করে দিয়ে আবারও নিশাদের দিকে তাকালো। নিশাদ তার দিকেই তাকিয়ে আছে, চোখে মুখে কৌতূহল, কপালে চিন্তার ভাঁজ। নম্রতা জোরালো নিঃশ্বাস নিয়ে নিজেকে শান্ত করল। নিশাদের চোখের দিকে তাকিয়ে প্রশ্ন করলো, কেমন আছেন? নিশাদ হাসলো। টেবিলের উপর 2 হাত রেখে সোজা হয়ে বসলো। মৃদু কণ্ঠে বলল, ভালো। তুমি কেমন আছো নম্র? ভালো, আমিও ভালো আছি। তোমাকে দেখে কিন্তু তেমনটা মনে হচ্ছে না, কেমন যেন বিধ্বস্ত লাগছে। যাই হোক, এত জরুরি তলবের কারণ কি? এনিথিং সিরিয়াস নম্র? নম্রতা অনেকটা ফিসফিসিয়েই বলল, আমি কিছু প্রশ্নের উত্তর খুঁজছি নিশাদ সাহেব, সেই উত্তরগুলো আপনার থেকে এক্সপেক্ট করছি। আপনি কি আমায় সাহায্য করবেন? নম্রতার কথায় বেশ অবাক হলো নিশাদ। ভ্রুকুচকে বলল, প্রশ্ন? কেমন প্রশ্ন নম্র? তোমার কথাগুলো ঠিক ধরতে পারছি না, একটু খুলে বলবে প্লিজ? শাহবাগ গ্রন্থাগার থেকে বেশ কিছুদিন আগে একটা বই ধার এনেছিলেন আপনি, দর্শনের বই। সেই বইটা সম্পর্কে জানতে চাইছি। নিশাদের পুরো ভ্রু আরও খানিকটা কুচকে গেল। অবাক হয়ে বলল, মানে কোন বইয়ের কথা বলছো তুমি? আমি কেমিস্ট্রি টিচার, দর্শনের বই কেন আনতে যাব হঠাৎ? তাছাড়া ফিলোসফিয়ার প্রতি খুব একটা আকর্ষণও আমার নেই। আপনি বলতে চাইছেন বইটি আপনি আনেননি? না, আনিনি, কিন্তু একটা বই নিয়ে এত জিজ্ঞাসাবাদের কারণ কি? তোমাকে অস্থিরও দেখাচ্ছে। বইটার কি কোনো বিশেষত্ব আছে নাকি? যদি থেকেও থাকে, সেই বিশেষত্বটাই বা কি? লাইব্রেরির রেজিস্টার খাতা তো অন্য কথা বলছে নিশাদ সাহেব। ওখানে স্পষ্ট লেখা আছে কিছুদিন আগে আপনার কার্ড দিয়েই বইটা ধার নেওয়া হয়েছিল। বইটা কালই আবার লাইব্রেরিতে ইস্যু করা হয়েছে। আপনি যদি ঢাকার বাইরের থেকেই থাকেন তাহলে আপনার হয়ে বই দেয়া নেওয়া করছেটা কে? হু ইজ দিস পারসন? নিশাদ থমকালো। কপালে গভীর ভাঁজ নিয়ে বেশ কিছুক্ষণ নীরব বসে রইল। ভ্রুকুচকে নম্রতাকে পর্যবেক্ষণ করে নিয়ে বলল, সেই বইয়ের সাথে তোমার কি কানেকশন নম্র? সামান্য একটা বইয়ের জন্য এত উতলা হচ্ছ কেন? বইগুলো দেয়া নেয়া কে করছিল নিশাদ সাহেব? নিশাদ ফুস করে নিঃশ্বাস ফেলে বলল, আমি লাইব্রেরিতে লাস্ট গিয়েছিলাম 1-2 সপ্তাহ আগে। যেদিন রাজশাহী যাওয়ার কথা ছিল সেই দিন বিকেলে। সেখানে গিয়ে হঠাৎই আমার বন্ধুর সাথে দেখা।
ওর কিছু বইয়ের প্রয়োজন ছিল। এদিকে আমার তারা, মা বাবাকে নিয়ে ট্রেন ধরতে হবে, তাই কার্ডটা বন্ধুকে দিয়ে লাইব্রেরিয়ানের সাথে কথা বলে আগেই রেজিস্ট্রিতে সাইন করে বেরিয়ে এসেছিলাম। আমার বন্ধু কোন 2টি বই নিয়ে গেছে জানি না, সেই বইয়ে তোমার বলা বইটা আছে কি না সেটাও জানি না। শ্বাস আটকে রেখে প্রশ্ন ছুড়ল নম্রতা। আপনার বন্ধু কেন নিয়েছিল বইটা? সেটা তো জানি না। নম্রতা বলার মতো কিছুই খুঁজে পেল না। মাথাটা কেমন ধপধপ করছে তার, ঘাড়ের কাজটা ঝিমঝিম করছে। নম্রতা এক হাতে কপাল চেপে ধরে চুপ করে রইল। নম্রতার ফ্যাকাশে মুখের দিকে তাকিয়ে ভয়ার্ত কণ্ঠে প্রশ্ন করল নিশাদ, তুমি ঠিক আছো? নম্রতা ছোট্ট করে শ্বাস টেনে নিয়ে মাথা নাড়ল। কিছুক্ষণ চোখ বন্ধ করে বসে থেকে মাথা তুলে নিশাদের দিকে তাকালো। কপাল কুঁচকে বলল, আপনি বলতে চাইছেন বইটার সাথে আপনার কোনো সম্পর্ক নেই? আমি প্রথম থেকে এমনটাই বলছি নম্র। তাহলে আপনি আমাকে জানেন কিভাবে? আপনার কথাবার্তা শুনে মনে হয় আপনি আমার পূর্ব পরিচিত, কিন্তু কিভাবে? নম্রতার এমন কথা যেন বেশ ধাক্কা খেল নিশাদ। অবিশ্বাস্য কণ্ঠে বলল, তুমি আমাকে এখনো চিনতে পারোনি? এই জন্যই তো এতক্ষণ নিশাদ সাহেব বলে সম্বোধন করছিলে। তোমার মুখে এমন সম্বোধন শুনে খুব অস্বস্তি বোধ করছিলাম, অবাক হচ্ছিলাম। এবার নম্রতার অবাক হওয়ার পালা। বড় বড় চোখ দুটোতে খেলে গেল বিস্ময়ের তারা। উত্তেজিত কণ্ঠে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।